বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের সেমিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এইচএসসি 2021 রিভিশন প্লাস মডেল টেস্ট এর প্রথম পর্বের ওরিয়েন্টেশন সেমিনার। তো আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব যে 2021 এর এইচএসসি তোমরা মানে নিশ্চয়ই সবাই জানো যে 2020 তে এইচএসসি পরীক্ষাটা কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তো সবাই খুব আশায় ছিল যে শেষ পর্যন্ত হয়তো হবে। তো তারপর হঠাৎ করে লাস্ট পর্যন্ত আমরা ঘোষণা পেয়েছিলাম যে না, যে এইচএসসি পরীক্ষাটা আসলে হবে না। তো এরপরে এই চিন্তা ভাবনা করতে করতে কিংবা হচ্ছে এর জন্য ওয়েট করতে করতে আমাদের কিন্তু সামনে আরো একটা এইচএসসি পরীক্ষার সময় চলে এসেছে। তার মানে তোমাদের এইচএসসি পরীক্ষা যেটা, তোমরা নিশ্চয়ই হচ্ছে খুব ভালোভাবে তোমার যারা আগে ছিল তাদের ব্যাপারগুলো নিশ্চয়ই খেয়াল করেছো, খুব ক্লোজলি হয়তো ফলো করেছো যে তাদের বেলায় কি হচ্ছে না হচ্ছে। কারণ তোমাদের বেলায় হচ্ছে অনেক কিছু সেরকম হতেও পারে, আবার নাও পারে। তো এই ব্যাপারগুলো হয়তো তোমরা খেয়াল করেছো। তো তোমাদের এখন কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, বা তোমাদের কি জিনিস মাথায় রাখা উচিত, বা কোন কোন বিষয়ে হচ্ছে অধিকতর যত্নবান হওয়া উচিত বেসড অন কারেন্ট সিচুয়েশন, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে মেইনলি আলোচনা করব। আর সেখানে আমরা অর্থাৎ উদ্ভাস কিভাবে হেল্প করতে পারি কিংবা তোমাদেরকে কিভাবে সহায়তা করতে পারি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে, এই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আসলে চলে আসবে। তো বরাবরের মতোই সেমিনারে চ্যাট বক্স এবং কিউএনএ বক্স দুটোই খোলা থাকবে। আমাদের সাথে ইন জেনারেল যে কোনো রেসপন্সের জন্য তোমরা চ্যাট বক্সটা ইউজ করবে। আর যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে যার উত্তর হচ্ছে তুমি প্রত্যাশা করো আমাদের কাছ থেকে, আমাদের সাথে তো আমাদের অনেক প্যানেলিস্ট ভাইয়ারা এই মুহূর্তে উপস্থিত আছেন এই সেমিনারে। তো যে ধরনের প্রশ্নের উত্তর তুমি প্রত্যাশা করো, স্পেসিফিক কোনো কোশ্চেন, সেই ধরনের প্রশ্নগুলো তুমি কিউএনএ বক্সে করতে পারো। আমাদের প্যানেলিস্ট ভাইয়ারা দেখে তার উত্তরগুলো দিয়ে দিবেন। আর প্যানেলিস্ট ভাইয়াদেরকেও রিকোয়েস্ট করব যে স্টুডেন্টরা যে প্রশ্নগুলো করবে তার মধ্যে যেগুলো সিগনিফিকেন্ট এবং স্পেসিফিক, এই প্রশ্নগুলো যদি আপনারা একটু মার্ক করে রাখেন, তাহলে পরবর্তীতে প্রশ্ন উত্তর পর্বের সময় আমার উত্তর দিতে সুবিধা হবে। সো ওই প্রশ্নগুলোর উত্তর আমি আলাদা করে দিয়ে দিব। আর এর মাঝখানে মাঝখানে যেগুলো আমার চোখে পড়বে অর্থাৎ কিউএনএ বক্সে এবং চ্যাট বক্সে, সেগুলোর উত্তর আমি লাইভেই দেওয়ার চেষ্টা করব। তো এইটুকু বলে আমরা একটু সামনে আগাই। প্রথমে কিছু পোল কোশ্চেনের মাধ্যমে আমি আলোচনাটা শুরু করব। সো তোমাদের প্রতি আমাদের কিছু জিজ্ঞাসা ছিল বা জানার ছিল যে আজকে এই মুহূর্তে যারা অংশগ্রহণ করছো তাদের মধ্যে উদ্ভাসের দ্বাদশ শ্রেণীর কোনো অনলাইন পর্বে অংশগ্রহণ করেছো কিনা। তো এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের কাছ থেকে পোলের মাধ্যমে নিয়ে নিব। আমরা যেভাবে ক্লাসের মধ্যে তোমাদের রেসপন্স যাচাই করি, তো এক্স্যাক্টলি সেইভাবে একটা পোলের মাধ্যমে আমি তোমাদের কাছ থেকে রেসপন্সটা নিয়ে নিচ্ছি। তো এই পদ্ধতিটা খুবই কুইক অ্যান্ড এফিশিয়েন্ট, অ্যান্ড আমার কোনো ঝামেলা করতে হচ্ছে না। পুরোপুরি সফটওয়্যার আমি জেনে যাচ্ছি যে কত পার্সেন্ট তোমরা অংশগ্রহণ করেছো, কত পার্সেন্ট অংশগ্রহণ করনি তারা। এবং এখানে দেখা যাচ্ছে অংশগ্রহণ করেছির পাল্লাটা ছোট এবং অংশগ্রহণ করিনির পাল্লাটাই দেখা যাচ্ছে বড়, অলমোস্ট 40-60 মতো। আর যে কোনো পোলেই আমরা যখন 80-85% মতো রেসপন্স পেয়ে যাব, তখন আমরা পরবর্তী আলোচনায় চলে যাব, বা পরবর্তী পোল কোশ্চেন যদি থাকে সেখানে চলে যাব। তো আমি আপাতত এই পোলটা সেই ধারাবাহিকতায় এন্ড করে দিচ্ছি। আমি দেখতে পেয়েছি যে 39-61 বা অলমোস্ট আমি বলতে পারি 40-60, এই রেশিওতে হচ্ছে তোমরা অংশগ্রহণ করেছো এবং করনি। তো কাজেই মোর দেন হাফ, আমরা সেফলি বলতে পারি যে তোমাদের মোর দেন হাফ আগে কোনো পর্বে অংশগ্রহণ করনি। তো আমি তোমাদেরকে ইন দ্য মিন টাইম রেজাল্টটাও দেখিয়ে দিলাম যে আমাদের পোল কি বলে। এরপর আমরা একটু সামনে আসি। এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা কোনো না কোনো পর্বে অংশগ্রহণ করেছো, তাদের মতে যে যারা অলরেডি আমাদের কোনো না কোনো অনলাইন পর্বে অংশগ্রহণ করেছো তাদের মতে আমাদের সার্ভিসটা কেমন ছিল, যে ক্লাস পরীক্ষা সব মিলিয়ে। তো এখানে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি যে খুবই ভালো এবং ভালোর মাত্রাটাই বেশি। এবং তোমরা যারা রেসপন্স করছো, যারা অংশগ্রহণ করেছো তারা, যারা করনি তারা হয়তো এখানে ফেইথফুলি হয়তো কোনো অ্যান্সার দিতে পারবে না, হয়তো কোনো একটা তুমি অপশন টিপ দিলে দিয়ে দিতেও পারো, বাট ফেইথফুলি বা সিনসিয়ারলি অনেস্টলি তুমি কোনো অ্যান্সার হয়তো দিতে পারবে না যদি না তুমি কোনো না কোনো পর্বে অংশগ্রহণ করে থাকো। তো যারা অংশগ্রহণ করেছো তাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা মোর দেন হাফ দেখতে পাচ্ছি ভালো, এবং অলমোস্ট 1/3 এর কাছাকাছি দেখতে পাচ্ছি আরো আরো এক্সট্রা 1/3 এর কাছাকাছি খুবই ভালো। তবে মোটামুটি এবং সন্তোষজনক নয়ও কিন্তু কেউ কেউ বলেছো। তো যাদের কাছে মোটামুটি কিংবা সন্তোষজনক নয় বলে মনে হয়েছে, আমি তাদেরকে একটা আর্নেস্ট রিকোয়েস্ট করব, তোমরা যদি আমাদেরকে এই এই ব্যাপারে একটু সাজেশন দাও যে কি হলে তোমাদের জন্য স্পেসিফিক্যালি আরো ইমপ্রুভ করা যেত সার্ভিসটাকে কিংবা পুরো ব্যবস্থাটাকে। তো এই সাজেশনগুলা তোমরা হচ্ছে চ্যাট বক্সে এবং কিউএনএ বক্সে সাজেশন কথাটা লিখে তারপরে দাও প্লিজ। যারা যারা সাজেশন দিচ্ছ এই মুহূর্তে আমাদেরকে,
তারা সাজেশন কথাটা লিখে তারপর হচ্ছে তোমাদের পরামর্শগুলো দাও। এতে আমাদের ফিল্টারিং করতে সুবিধা হবে। আমাদের প্যানেলিস্ট ভাইয়ারা যারা আছেন, তোমাদের এই পরামর্শ কিংবা তোমাদের যে সাজেশন গুলো, এগুলোর জন্য আমরা আগ্রহ ভরে অপেক্ষা করছি। ভাইয়াদের জন্য এই জিনিসগুলো আলাদা করতে সুবিধা হবে। তো তোমরা জানো যে আমরা অনেক কিছু করার ইচ্ছা থাকলেও যে কোনো সময় যে কোনো কিছু আমরা সাথে সাথে ইমিডিয়েটলি লঞ্চ করে দেই না, যতক্ষণ না পর্যন্ত আমরা শিওর হই যে এটা এফিশিয়েন্টলি কাজ করতে পারবে ওই জায়গাটা। যেমন আমাদের হচ্ছে কোশ্চেন অ্যান্সার ফোরামের কথা ছিল, তারপর হচ্ছে আরো এরকম আরো এক্সট্রা সার্ভিস যেগুলো টিচারের ডিরেক্ট হেল্পের ব্যাপার ছিল, এই সার্ভিসগুলো আমরা হচ্ছে তখনই লঞ্চ করে দিব যখনই হচ্ছে এই পুরো সিস্টেমটা এফিশিয়েন্টলি দাঁড়িয়ে যাবে তখন। সো এই জিনিসগুলো সবই আন্ডার ডেভেলপমেন্ট বা সবই প্রক্রিয়া চলমান। তো এর জন্য আমাদের কিছুদিন ওয়েট করতে হবে এই ব্যাপারগুলোর জন্য। তো আমি আশা করব তোমরা সাজেশন বা পরামর্শ কথাটা লিখে তারপর হচ্ছে আমাদের এই পরামর্শগুলো দিবে। যেমন হচ্ছে সিফাত আমাদেরকে জানিয়েছে যে যদি একটু খুঁটিনাটি বিষয়গুলোর উপরে বাড়তি জোর দেওয়া যায়, যেমন হচ্ছে যে চ্যাপ্টারগুলো আমরা পড়িয়ে ফেলেছি, কয়েকটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে তার যে খুব সূক্ষ্ম বা সাটল বিষয়গুলো, সেই বিষয়গুলোর উপর হয়তো এক্সট্রা ক্লাস হতে পারে, কিংবা এখান থেকে যদি ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটির উপরে হচ্ছে আলাদা করে দুই একটা ক্লাস নেওয়া যায়, এই জিনিসগুলো এগুলো তোমরা অনেকে সাজেশন দিয়েছো। আবার অনেকে হচ্ছে অন্যান্য সাজেশনও দিয়েছো, যে এক্সামের সিস্টেমটা, এক্সামের প্রশ্ন বাড়ানোর জন্য অনেকে বলেছো এরকম। আবার অনেকে বলেছো যে আপাতত কোনো সাজেশন নেই, যেভাবে চলছে এটা ভালোই আছে এরকম। আবার অনেকে সাজেশন দিয়েছো ফিক্সড সাবজেক্টের জন্য ফিক্সড টিচারের ক্লাস যদি তোমরা পাও তাহলে অনেকের জন্য হয়তো সুবিধা হয়। তো সত্যি কথা বলতে ফিক্সড সাবজেক্টের জন্য সবসময় ফিক্সড টিচার এটা আমরাও চাই মেইনটেইন করতে, বাট সবসময় না সেটা হয়ে ওঠে না। কারণ একজন টিচারের যেহেতু অনেক রকম কাজই থাকতে পারে বা অনেক রকম তার টাস্ক থাকতে পারে সারা দিনে, তো সেই অনুযায়ী সবসময় প্রতিদিন একই টিচার ম্যানেজ করাটা আমাদের জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায়, বাট আমরা সচেষ্ট থাকি সেটা করার জন্য। তো তোমাদের সাজেশনগুলোর জন্য হচ্ছে ধন্যবাদ। আমরা সবগুলো সাজেশনই গুরুত্ব সহকারে নিব। প্যানেলিস্ট ভাইয়াদেরও আমি রিকোয়েস্ট করব যে ভাইয়ারা সাজেশনগুলো একটু আলাদা করে যদি মার্ক করে রাখেন তাহলে আমাদের পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করতে খুব সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে। আমি এই পলটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের মূল্যবান মতামতের জন্য সবাইকে আবারও থ্যাঙ্কস। আর রেজাল্টটাও আমি একটু দিয়ে দিচ্ছি সবাইকে। ওকে, তো আমরা পরবর্তী টপিকে চলে যেতে পারি বা পরবর্তী আলোচনায় চলে যেতে পারি। এখন শিক্ষা প্রতিষ্ঠান ডিসেম্বরের 19 পর্যন্ত বন্ধ। তো তোমার মতে সত্যি কথা বলতে কবে নাগাদ খুলতে পারে, তুমি কি মনে করো? কারণ এর ঠিক আগেই আমরা একটা ঘোষণা পেয়েছিলাম যে হয়তো 14ই নভেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে, এরকম একটা ঘোষণা এসেছিল। তো তার আবার 14ই নভেম্বর হয়ে যাওয়ার দুই একদিন আগেই আমরা আবার তখন ঘোষণা পেয়েছি যে না, 19 নভেম্বর পর্যন্ত সেটা বর্ধিত করা হবে। তো এখন পর্যন্ত 19 নভেম্বরের কথা বলা হচ্ছে। তো তোমার কি মনে হয় যে একটা সত্যি সত্যি তুমি যদি হচ্ছে তুমি চিন্তা ভাবনা করতে, তোমার যে একটা বেস্ট গেস বা স্পেকুলেশন সেটা কত হতো? তো আমি একটা পোল কোশ্চেন থ্রো করেছি, এই পোল কোশ্চেনের মাধ্যমে তোমরা হচ্ছে এর উত্তরটা দিতে পারো। এখানে আপাতত অপশন হিসেবে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং আফটার ফেব্রুয়ারি লেখা। আফটার ফেব্রুয়ারি বলতে হচ্ছে মার্চও হতে পারে, আবার কিন্তু এপ্রিলও হতে পারে। সো আফটার ফেব্রুয়ারি এই জিনিসটা উল্লেখ করা এখানে। এবং আমি তো দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে মোটামুটি মোর দেন 60% তোমরা মনে করো যে হয়তো আফটার ফেব্রুয়ারি জিনিসগুলো খুলতে পারে বা ক্লাস রিজিউম করতে পারে এই ব্যাপারটা। তো আমার মনে হয় তোমাদের গেসটা হচ্ছে একেবারে অমূলক না। তার কারণ হচ্ছে তোমরা হয়তো টের পাচ্ছ যে ইদানিং হালকা হালকা শীত পড়তে শুরু করেছে। সো বাংলাদেশে তো যখনই শীত পড়ে বা হচ্ছে শীতের প্রকোপ বেশি থাকে, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগ, তারপর হচ্ছে এমনিতেই নিউমোনিয়া কিংবা হচ্ছে শ্বাসকষ্ট, এই ধরনের রোগ কিন্তু এমনিতেই বেড়ে যায়। আর যেসব জায়গায় যেমন শহরের অঞ্চলে যেসব জায়গায় ধুলাবালি বেশি, গাড়ি ঘোড়া বেশি, এসব জায়গায় তো মানুষ আরো ঝুঁকির মধ্যে থাকে। তো আল্লাহ না করুক এই জায়গাগুলোতে বা এরকম কেসে কোভিড আবার একটা স্পাইক দেয়ার কিংবা হচ্ছে কেসের সংখ্যা বেড়ে যাওয়ার একটা চান্স আছে। তো সেই বিবেচনায় হয়তো আমরা দেখতে পারি যে ছুটি হয়তো আরো বর্ধিত হলে হতেও পারে। তো সেই আশঙ্কা থেকেই হয়তো তোমরা বলেছো যে আফটার ফেব্রুয়ারি খুলতে পারে। তো তোমাদের রেসপন্সের জন্য থ্যাঙ্কস। আমি এটাও তোমাদেরকে একটু শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে জানুয়ারিতে খুলবে এটা তোমরা আশা করো খুবই কম সংখ্যক মানুষ, হয়তো মেবি মেয়ারলি 12% মানুষ হয়তো তোমরা আশা করো যে জানুয়ারিতে খুলে যাবে সবকিছু। বেশিরভাগই বলছো যে আফটার ফেব্রুয়ারি। ওকে। আর এইচএসসি 2021 বোর্ড পরীক্ষা এটা কবে নাগাদ হতে পারে? এটা হচ্ছে তোমাদের জন্য খুবই ক্রুশাল একটা কোশ্চেন এবং খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন। এটাও আমি পোল কোশ্চেন আকারে থ্রো করেছি। এইটা তোমাদের কি মনে হয়? তোমাদের কিন্তু
এপ্রিলে নরমালি কি হয়, এপ্রিল মাসে হচ্ছে পরীক্ষা হওয়ার কথা থাকে, যে এপ্রিলের 1 তারিখ থেকে হচ্ছে পরীক্ষার কথা এইচএসসি যারা দিতে চায়। তো এইবারও কি এপ্রিলেই পরীক্ষাটা হবে, নাকি সেটা মে মাস পর্যন্ত গড়াতে পারে, নাকি এপ্রিল মে পার হয়ে যেতে পারে? এটা খুবই ঠান্ডা মাথায় তুমি চিন্তা করো। এটার এই পোল কোশ্চেনটা থ্রো করার উদ্দেশ্য কিন্তু এটা না যে তোমরা যেটা বলবে সরকার হয়তো সেটাই সিদ্ধান্ত নিবে, এরকম কিন্তু না। এইটা আসলে জাস্ট তোমাদের মেন্টালিটিটা কোন দিকে কাজ করছে বা তোমরা কি মনে করছো, এই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করা, নিজেদের মধ্যে শেয়ার করা, তোমরা আলোচনা করা এই বিষয়টার জন্য। তো তোমাদের বেশিরভাগেরই ধারণা হচ্ছে যে আফটার মে। এটা কেন বললাম, তার কারণ হচ্ছে তুমি যদি মনে করো যে আচ্ছা ঠিক আছে আফটার মে পরীক্ষাটা হবে, তাহলে আমি প্রিপারেশনটা নেওয়া শুরু করব কখন? আমি কি প্রিপারেশনটা এখন থেকে নেওয়া শুরু করব, একদম এক্সাম রেডি হওয়ার জন্য বা এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন কি এখন থেকে স্টার্ট করব, নাকি আমি হচ্ছে আহ, ধরো জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে হচ্ছে প্রিপারেশন শুরু করলেও হবে, আমি কি তার মধ্যেই পেয়ে যাব কিনা, বা মে মাসে যদি পরীক্ষা হয় বা আফটার মেতে যদি পরীক্ষা হয় তখন জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রিপারেশন নেওয়া শুরু করলেই আমি ভালো রেজাল্ট করতে পারবো কিনা, এই মেন্টালিটিটার জন্য, এই জিনিসটা বুঝার জন্য, সো এই জন্য আলোচনার সূত্রপাত করার জন্য এই পোল কোশ্চেনটা থ্রো করা। তো তোমাদের স্পেকুলেশন যেটা যে আফটার মে, মেবি এটা ট্রু হতেও পারে। তার কারণ হচ্ছে আমরা তো দেখতেই পাচ্ছি যে কোভিড এর পরিস্থিতি এখনো পজিটিভের দিকে হয়তো না। রিসেন্টলি আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি, ইউএসএ তে রেকর্ড পরিমাণ কেস ধরা পড়ছে এখন, ইউরোপেও কেসের সংখ্যা বাড়ছে, ইভেন কিছু কিছু জায়গায় আবার লকডাউন দেওয়া শুরু হয়েছে। যেসব জায়গায় নিরাপদ মনে করে লকডাউন উঠিয়ে নেওয়া হয়েছিল, সেখানে নতুন করে আবার লকডাউন দেওয়া হচ্ছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। তো সেই বিবেচনায় আফটার মে গেলে কিন্তু সেটা আশ্চর্যের কোনো ব্যাপার হবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার না হলেও যদি এরকম হয়ও, প্রিপারেশনটা কিন্তু আমাদের এখন থেকেই নেওয়াটা শুরু করতে হবে। তো আমি হচ্ছে এই রেজাল্টটা শেয়ার করে দিচ্ছি সবাইকে। তার কারণ আমি যদি সবসময় মনে করে থাকি যে আরে আমার হাতে তো সময় আছেই, আমি লাস্ট মোমেন্টে হচ্ছে ট্রিমেন্ডাস এফোর্ট দিয়ে সবকিছু পার হয়ে যাব, ওই যে আমাদের যে চিরাচরিত শিক্ষামূলক গল্প, এইসবের গল্প ছিল যে খরগোশ আর কচ্ছপের গল্প, এইটা কিন্তু এক্স্যাক্টলি এই লেসনটার কথাই বলে, যে যেটা অনিশ্চিত সেটার জন্য সামনে আমি যদি মনে মনে ধরে বসে থাকি যে আমি এটা এমনি এমনি পেরে যাব, এটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না। ওকে, সো আমি এটাও শেয়ারিং স্টপ করছি। আর তোমাদের বেশিরভাগের ধারণা এবং হয়তো এটাই সত্যি যে আফটার মে হয়তো পরীক্ষাটা হবে। তো আমরা প্রিপারেশনটা এখন থেকেই নেওয়া শুরু করব। বোর্ড পরীক্ষার জন্য এইবার আসল কথা, যেটা যেটা তোমরা হচ্ছে মনে মনে এক্সপেক্ট করছিলে, যে বোর্ড পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি তোমার প্রস্তুতির বর্তমান অবস্থাটা কেমন, এই প্রশ্নের উত্তরটা প্লিজ সবাই ফেইথফুলি দিও, সিনসিয়ারলি দিও। এটার উপর তো আর তোমাকে জাজ করা হবে না, বাট এটা একটা ইন্ডিকেটর, এটা একটা ইন্ডিকেটর যে পরীক্ষায় হয়তো তুমি কেমন করতে যাচ্ছ, বা পরীক্ষায় তোমার কিরকম হতে পারে এরকম। যেমন আমি ইন দ্য মিন টাইম দেখতে পাচ্ছি যে উষা আমাদেরকে বলেছো যে ওয়ার্ল্ডের বিভিন্ন প্লেসে এখন আবার লকডাউন দিচ্ছে, আর আমাদের কান্ট্রিতে হচ্ছে আরো বিভিন্ন জায়গা খুলে যাচ্ছে বা এরকম। তো সত্যি কথা বলতে শিক্ষার্থীদের জন্য ক্ষতি কিংবা হুমকি স্বরূপ হয় এরকম কোনো ডিসিশন কিন্তু আমাদের গভর্নমেন্ট নিবে না। কারণ আমরা কিন্তু দেখেছিলাম যে লাস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেয়ার জন্য ফুললি প্রিপেয়ার থাকার পরেও শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে যে না, এইচএসসি পরীক্ষাটা হবে না, আমাদের শিক্ষার্থীদের ঝুঁকি কিংবা ক্ষতির কথা চিন্তা করি। তো শিক্ষার্থীদের ক্ষতি কিংবা ঝুঁকি হবে এরকম কোনো ডিসিশন শিক্ষা মন্ত্রণালয় নিবে না বলেই আমাদের বিশ্বাস। সো বাকি দায়িত্বটা তো আমাদের, যে পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যাওয়া, এই গ্যাপটুকুকে বৃথা যেতে না দেওয়া, এই জায়গাগুলো। আচ্ছা, তো আমি এই প্রশ্নটার উত্তর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিলেবাস খুব সুন্দরভাবে শেষ হয়েছে, এটা তোমাদের মধ্যে ফেইথফুলি বা সিনসিয়ারলি দাবি করেছো মাত্র 1%, 1% অফ ইউ। আর সিলেবাস মোটামুটি শেষ হয়েছে এই পর্যায়েটাও হচ্ছে 21 থেকে 22%। মোটামুটি বলতে তোমরা হয়তো এটা মেন করেছো যে হ্যাঁ ভাষা ভাষাভাবে শেষ হয়েছে, বা পুরোপুরি না হয় শেষ হলো, কিন্তু এক্সাম রেডি বলে যে ব্যাপারটা, যে আমি এখন এক্সামে বসলে আমি একদম সুন্দরভাবে এক্সামটা দিয়ে কনফিডেন্টলি বলতে পারবো যে হ্যাঁ আমি যেরকম রেজাল্ট ডিজার্ভ করি বা যেরকম আমার ডিজায়ার, ওইরকম ভাবে আমি রেজাল্টটা পাবো। সো এটা হয়তো খুব কম মানুষই মনে করো। আর প্রস্তুতিতে যথেষ্ট গ্যাপ রয়ে গিয়েছে, এই ব্যাপারটাই কিন্তু তোমাদের মধ্যে বেশি করে কাজ করছে।
অলমোস্ট 77% তোমরা এটা মনে করো। এইটা তো আমি হচ্ছে এইটা শেয়ার করে দিচ্ছি। নীলা আমাদেরকে বলেছো যে এই রেজাল্টটা তাড়াতাড়ি শেয়ার করার জন্য, এই যে শেয়ার করে দিলাম। দেখো তোমরা অবস্থাটা তাকিয়ে দেখো। আর যে 1% তোমরা বলেছো যে সিলেবাস সুন্দরভাবে শেষ হয়েছে, নিশ্চয়ই তারা যদি সিনসিয়ারলি অ্যান্সারটা দিয়ে থাকো, ডেফিনিটলি হচ্ছে আমি বলবো যে এটা খুবই কি বলা যায়, এক্সট্রাঅর্ডিনারি একটা ব্যাপার, যেখানে অনেকেই পড়াশোনা করছে না কিংবা মনোযোগ দিয়ে করছে না, শুয়ে বসে টাইম কাটাচ্ছে কিংবা অন্য কাজে, ইজি কাজে বিজি হয়ে যাচ্ছে। তার মধ্যে তোমরা যদি পড়াশোনা করে সুন্দরভাবে শেষ করে থাকো, ডেফিনিটলি অ্যাপ্রিশিয়েবল। আচ্ছা, তো অনেকে এটা নিয়েও মন্তব্য করেছো যে হ্যাঁ, মানে অনেকে হয়তো পার্সোনাল ডিসিপ্লিন অনেক বেশি, অনেকে দাবি করেছে যে ভাইয়া আমার এত ভালো পার্সোনাল ডিসিপ্লিন নাই, আমি আসলে সত্যি কথা বলতে বেশিরভাগই সময় পড়াশোনা করি নাই, কিংবা স্কুল যেহেতু নাই, পরীক্ষা মানে কলেজ যেহেতু নাই, পড়াশোনার চাপ যেহেতু নাই, পরীক্ষার চাপ যেহেতু নাই, আমার পড়াশোনা হয় নাই, এটা অনেকে বলেছো। আবার অনেকে বলেছো যে আমাদের অনেকের কলেজে অনলাইনে প্রি টেস্ট নিবে, তো সেই প্রি টেস্টের সময় আমাদের প্রোগ্রামের কি হবে। তো সত্যি কথা বলতে যে আমাদের প্রোগ্রামগুলো এমন ভাবে সেট করা, তোমরা একটু পরেই দেখতে পাবে যে তোমার কলেজের সাথে টাইম ক্ল্যাশ হওয়ার চান্সও খুব কম, আর যদি ক্ল্যাশ হয়ও তাও তুমি এক্সামগুলো ঠিকঠাক মতো দিতে পারবে বা ক্লাসগুলো করতে পারবে, এরকম ব্যবস্থা করা। তো আমি তো ওই জিনিসটা দেখাবোই। সো যারা এই আশঙ্কায় ছিলে, আমি সেই তাদের আশঙ্কাগুলো দূর করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। আর অনেকে বলেছে যে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পড়াশোনার উৎসাহ চলে গেছে, কেন যেন মনে হচ্ছে এইবারও এইচএসসি পরীক্ষা হবেই না। তো এগুলো হচ্ছে তোমার মনের ভয় বা মনের আশঙ্কা। সবসময় আশঙ্কাকে পাত্তা দিলে হয় না। হ্যাঁ, আমরা তো হচ্ছে খারাপটার জন্য নিজেকে প্রিপেয়ার করবই, বাট আশা তো করব ভালোর জন্য, তাই না? সো আমরা ভালোর জন্য আশা করব, আর যেটা খারাপ হতে পারে তার জন্য নিজেকে মনে মনে প্রিপেয়ার্ড করার চেষ্টা করব। ওকে, তো আমি হচ্ছে এই জিনিসটা শেয়ার করাটা স্টপ করলাম। আচ্ছা, এরপরে আসি বোর্ড পরীক্ষার জন্য এখন এই মুহূর্তে আসলে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। এটা হচ্ছে, যদি আমি বলতাম যে অন্যান্য সময়ে উদ্ভাসে এই টাইমে কি হতো, মডেল টেস্ট শুরু হয়ে যেত। মডেল টেস্ট মানে হচ্ছে শুধু পরীক্ষা। তো শুধু পরীক্ষাই এখন ইনাফ কি না। আর যারা বলেছে যে যথেষ্ট গ্যাপ রয়ে গেছে, তারা কি করবে? তাদের তো গ্যাপ নিয়ে তো পরীক্ষা দিয়ে লাভ নেই। তাহলে কি শুধু ক্লাস করা উচিত, নাকি দুইটা হ্যান্ড ইন হ্যান্ড করা উচিত, ক্লাস আর পরীক্ষা একসাথে? তো এই বিষয়ে আমার তো কোনো দ্বিমত নেই যে ক্লাস পরীক্ষা একত্রে আসলে এখন সবচেয়ে ভালো প্ল্যান হয়। এবং ইন দ্য মিন টাইম আমি দেখতে পাচ্ছি এই কোশ্চেনটা লঞ্চ করার পরে তোমাদেরও আসলে কোনো দ্বিমত নেই যে ক্লাস পরীক্ষা আসলে একত্রে নেওয়া উচিত, বা ক্লাস পরীক্ষা হ্যান্ড ইন হ্যান্ড যদি আগায় তাহলে অল্প সময়ের মধ্যে বেটার প্রিপেয়ার করা পসিবল। তো এটাই আসলে ট্রু, যে তুমি যেভাবে ভাবছো, আমরা যেভাবে ভাবছি, এটাই আসলে ট্রু। বিকজ আসলে যদি একদম সময়ের শেষে আমরা চলে আসি, দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন কিন্তু ডিস্ট্রাকশন গুলা চলে যায় মাথা থেকে, বা অন্যান্য চিন্তাগুলো মাথা থেকে চলে যায়। তখন কিন্তু ব্রেন নিজেই একটা ওয়ে আউট খোঁজে, বা নিজের জন্য বেস্ট অপশন যেটা সেটাই কিন্তু খুঁজে বের করার চেষ্টা করে। তো আমরা কিন্তু অলরেডি ওই পর্যায়ে পৌঁছে গেছি। এখন হচ্ছে নভেম্বর মাস কিন্তু প্রায় শেষ। সো এরপর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এরপর হয়তো যা হওয়ার তা হবে। সো ওই একাডেমিক ক্যালেন্ডারের দিক থেকে আমরা ওই জায়গায় চলে এসেছি যে আমাদের এখন অবশ্যই বেস্ট অপশন যেটা এটাই খুঁজে নিতে হবে। তো আমি এই পোলটাও এন্ড করে দিচ্ছি। আমি তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি তোমরা কিরকম অ্যান্সার দিয়েছো, এবং অলমোস্ট সবাই, অলমোস্ট 90% তোমরা বলেছো যে ক্লাস এবং পরীক্ষা একত্রে হওয়া উচিত। তো আমি এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। নেক্সট, আমি কিছু বিষয় নিয়ে যেগুলো নিয়ে আলোচনা করতে চাই, তার মধ্যে কয়েকটা এখানে আলাদা করে উল্লেখ করা আছে যে কার্যকরী প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের করণীয়: ইন্টারনেট, ডিভাইস, সোশ্যাল মিডিয়া এগুলো সদ্ব্যবহার করা, যথাসম্ভব ঘরে থেকে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করা, সময় নষ্ট না করে বুঝে পড়া, অনলাইন ক্লাস পরীক্ষায় অংশ নেওয়া, উন্নতি করার চেষ্টা। যদি তোমাদের কাউকে এখন বলতাম যে আমি মাইক্রোফোন ওপেন করে দিচ্ছি, ইউ আর ফ্রি টু টক, তোমরাও কিন্তু যদি সাজেশন দিতা, ধরো তোমার কোনো ছোট ভাই বোনদেরকে তুমি এই সাজেশন গুলা দিবা, তুমি কিন্তু এগুলাই বলতা। তোমার নিজের কোনো ছোট ভাই বোনের জন্য তুমি যদি সাজেশনটা দিতা, তুমি কিন্তু এক্স্যাক্টলি এই কথাগুলাই বলতা। সো ভালো ভালো কথা কিন্তু আমরা বলতে পারি, বাট দিন শেষে মেনে চলি কিনা এটা হচ্ছে কথা। এখন যেহেতু আমাদের ইন্টারনেট এবং ডিভাইস গুলো ব্যবহার করতেই হচ্ছে, মোবাইল, ল্যাপটপ, পিসি এগুলো ব্যবহার করতেই হচ্ছে পড়াশোনা করার জন্য। যেমন এই যে এই মুহূর্তে তুমি হয়তো আমার কথা শুনতে পেতে না যদি তুমি এখন সোশ্যাল মিডিয়াতে লগ ইন না করতে, কিংবা হচ্ছে এই জুমের পোর্টালটাতে না ঢুকতে। সো এগুলো আমাদের কাজে লাগবে অবশ্যই, বা আমরা আমরা ব্যবহার করব উপকারের জন্য।
বাট ডিস্ট্রাকশনের সুযোগও তো কম না। আমি ফেসবুক লাইভে হয়তো এই সেমিনারটা দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে যাই উপরের ডান কোনায় গিয়ে একটু দেখে আসি নোটিফিকেশনের কি অবস্থা, কেউ নতুন করে কোনো কমেন্ট করলো কিনা, লাইক দিল কিনা, বা নতুন কোনো এক্সাইটিং আমি এখানে কোনো ভিডিও বা ইভেন্ট বা এগুলো দেখতে পাই পাই কিনা, এরকম মনে হবেই। সো এই যে মনকে মানানোর যে ক্ষমতাটা বা মনকে মানানোর যে ব্যাপারটা, মন নিয়ন্ত্রণের যে ব্যাপারটা, এটাই কিন্তু আসলে পার্থক্যটা গড়ে দিবে যে কে নিজের উপরে কতটুকু কন্ট্রোল রাখতে পারে এবং কে কত ডিসিপ্লিনড ওয়েতে এখন প্রিপারেশনটা নিতে পারে। সত্যি কথা হচ্ছে কি, যখন এটা এটা আমাকে অনেস্টলি একটু অ্যান্সার দাও তো, এই বিষয়ে আমি হচ্ছে পোল তৈরি করিনি, বাট আমি তোমাদের কাছ থেকে একটা অনেস্ট অ্যান্সার চাচ্ছি। তোমরা চ্যাট বক্সে এটা আমাকে বলতে পারো। সত্যি করে বলো তো, যখন কলেজ বন্ধ হয়ে গিয়েছিল তখন কি মনে মনে তুমি খুশি হয়েছিলে যে ইয়েস কলেজ বন্ধ হয়ে গেল, অনেকদিন পড়াশোনা করতে হবে না? নাকি তখন থেকেই তুমি দুঃখ পেয়েছিলে যে না কলেজটা বন্ধ হয়ে গেল, আরে আমি পড়াশোনা করতে পারবো না, অনেকদিন পড়াশোনা বন্ধ থাকবে? আমি অলরেডি অ্যান্সারে দেখতে পাচ্ছি যে ইয়েস তো বটেই। তোমরা অনেকে ইয়েস এর শেষে অনেকগুলো এস রিপিটেডলি লিখেছো যে ইয়েস, এরকম টাইপের। যে সত্যি কথা বলতে তখন খুশিই হয়েছিলাম যে কলেজ যখন বন্ধ হয়ে গিয়েছিল তখন সত্যি কথা বলতে মনে মনে খুশি হয়েছিলাম। অনেকে হচ্ছে বিভিন্ন রকম খুশির সিম্বল টিম্বল দিচ্ছ চ্যাট বক্সের মধ্যে, এটা যে অনেক খুশি ছিলাম। এখন এসে আমাকে বলো, এখন তোমার কি মনে হচ্ছে যে আসলেই এত দীর্ঘদিন বন্ধ থাকাটা এটা কি আসলে কোনো কাজের কিছু, বা এটা কি তোমার জন্য বেনিফিশিয়াল কিছু, নাকি তোমার আসলে প্রকারান্তরে আসলে একটু ক্ষতিই হয়েছে যে অনেক দিন পড়াশোনা থেকে ডিটাচড থাকার কারণে তুমি একটু পড়াশোনা থেকে দূরে চলে গেছো, এবং এখন তোমার মনের মধ্যে হয়তো অজানা আশঙ্কা এসে উপস্থিত হচ্ছে যে আসলেই আহ মানে আমি আসলে পারবো কি পারবো না ঠিক মতো করতে। তো এখন অনেকে বলেছে যে হ্যাঁ ভাইয়া, আমি আমি অনেকের অ্যান্সার খুব গুছানো দেখতে পাচ্ছি, যে অল্প সময়ে অনেকে খুব গুছানো লিখেছে। যে যেমন মুক্তা লিখেছে যে অনেক খুশি ছিলাম ডেইলি লং টাইম জার্নি করে কলেজে যাওয়া লাগবে না এটা ভেবে, কিন্তু এখন আবার একটু ডিপ্রেসড লাগে, এটা অনেকে বলেছে। সো এই ব্যাপারগুলো ট্রু, সত্যি কথা, যে তখন পরিস্থিতি বিবেচনায় তোমার কাছে যেটা মনে হয়েছিল যে আচ্ছা কলেজ বন্ধ, আমি তো অনেক লম্বা একটা ছুটি পেতে যাচ্ছি, কিন্তু এটা যে আনবেয়ারেবল পর্যায়ে চলে যাবে এটা হয়তো তোমরাও তখনও ভাবো নাই। আবার অনেকে বলেছে যে ভাইয়া আসলে ইনডিফারেন্ট হয়ে গেছি, আমরা অভ্যস্ত হয়ে গেছি, এখন যাই হোক তার সাথে আমরা অভ্যস্ত হয়ে যাব কিছুদিনে। আবার অনেকে বলেছে যে না ভাই, আস্তে আস্তে টেনশনটা বেড়ে যাচ্ছে, যে কি হয় কি হয়, এই ভাবনাটা বেড়ে যাচ্ছে। কারণ তোমাদের ইমিডিয়েট বড় ভাই বোন যারা, তাদের ব্যাপারে কিন্তু তুমি দেখেছো যে এইচএসসি পরীক্ষাটা না হওয়ার কারণে এসএসসি এবং জেএসসির জিপিএ থেকে এইচএসসির জিপিএটা ক্যালকুলেট করা হচ্ছে। তো এটা অনেকের জন্য ভালোও হতে পারে, অনেকের জন্য খারাপও হতে পারে। ভালো কোন দিক থেকে, যে হ্যাঁ সবাই হচ্ছে ভর্তি পরীক্ষায় একটা ফাইটিং চান্স পাবে। খারাপ হচ্ছে যে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি বিভিন্ন এই ইউনিট গুলাতে, কারণ এখানে এখন তো আর কোনো ব্যারিয়ার নাই, সবাই এইচএসসি পরীক্ষায় তো পাস বা হচ্ছে ভালো মার্ক পেয়ে যাচ্ছে বা ভালো জিপিএ পেয়ে যাচ্ছে, তো অনেক বেশি। তো এটা একদিক থেকে ভালোর কথা, আবার আরেক দিক থেকে শঙ্কারও কথা এইটা। তো এই ব্যাপারটা আর কি। আর অনেকে কিছু প্র্যাকটিক্যাল টিপস চেয়েছো, এটা আমি পরীক্ষার সময় তো মানে পরীক্ষা এবং ক্লাসের পদ্ধতি দেখানোর সময় তো বলেই দিব, স্টিল এখনো বলে দেই। ভালো হয় তোমরা পরীক্ষা দেওয়ার সময় যদি মোবাইল ডাটা ইউজ করো, কারণ কারেন্ট চলে যেতে পারে, ওয়াইফাই চলে যেতে পারে, সো তাতে যাতে সমস্যা না হয় বা ইন্টারাপশন না হয়। আমি জাস্ট এখান থেকে আরেকটা জিনিস বলবো তোমাদেরকে। একটা তো বললাম মন নিয়ন্ত্রণ নিয়ে, আরেকটা বলবো সোশ্যাল মিডিয়ার যে সদ্ব্যবহার, এটার উপরে আমি সবচেয়ে গুরুত্ব দিতে বলবো। কারণ কোন দিক দিয়ে সময়টা চলে যায় বা কত তাড়াতাড়ি তোমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে এটা টের পাওয়া যায় না। এবং তোমরা আমার সাথে মিলাও, আমি তো নিজে তো অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছি, তোমরা দেখো আমার সাথে তোমার এক্সপেরিয়েন্স মিলে কিনা। মিললে হচ্ছে আমাকে চ্যাট বক্সে জানো যে ইয়েস ভাই মিলে গেছে। সেটা হচ্ছে কোন একটা কিছু করতে করতে, সময় নষ্ট করতে করতে, মনে করো এখন 6:45 বাজে, আমার কাছে মনে হয় যে আচ্ছা 6:45 বাজে, আমি ঠিক 7টা থেকে পড়া শুরু করব। তারপরে এই কোন একটা কিছু করতে করতে ঠিক 7টা 5 বেজে গেল, তখন আমার কাছে মনে হয় যে আচ্ছা 7টা 5 তো বেজেই গেছে, ঠিক আছে 7:15 থেকে পড়া শুরু করি বা 7:30 থেকে পড়া শুরু করি। এরকম গড়িমসি তোমরা করো কিনা, এটা একটু আমাকে চ্যাট বক্সে জানাও। এটাও অনেকে জানাচ্ছে যে হ্যাঁ ভাই এটা মিলে গেছে, অনেকে বলছে যে হ্যাঁ এটা আমি প্রতিদিন করি এবং অনেক বেশি করি, প্রচুর করি, অবশ্যই করি, অনেকে বলেছে। তো এই যে ছোট্ট ছোট্ট গড়িমসি গুলা, যে আচ্ছা আরেকটু পরে শুরু করব, আরেকটু পরে শুরু করব, এটা নিয়ে একটা কথা আছে জানো, টুমরো নেভার কামস। যে আমি কালকে থেকে শুরু করব, ওই কালকে আর কখনোই আসে না। পরের দিন মনে হয় যে আবার কালকে থেকে শুরু করব, কালকে থেকে শুরু করব। আমি ফেসবুক গ্রুপে সময় কাটাই, মেসেঞ্জার গ্রুপে সময় কাটাই, বিভিন্ন জিনিস দেখি, কেনাকাটা করার জন্য হচ্ছে সিলেক্ট করে রাখি, ওই ছবিগুলো বারে বারে দেখি, এরকম ভাবে হয়তো টাইম নষ্ট হয়ে যায়, তাই না?
সো এই জিনিসগুলা কখনোই হচ্ছে এখন আর পাত্তা দেওয়া যাবে না। তুমি তো জানো, তুমি তো বুঝছো যে এটা একটা ফাঁদ, একটা ট্র্যাপ, তাই না? যে আরেকটু পরে পড়াশোনা করব বা আরেকটু পরে বা কালকে থেকে পড়া শুরু করব, এই জিনিসটা একটা ফাঁদ, এটা একটা ইটারনাল লুপ, এটা থেকে তুমি কখনোই বের হয়ে আসতে পারবে না। সো তোমাকে এখনই ডিটারমাইন্ড হইতে হবে, এই মুহূর্তে শুরু করব, আজকে থেকে শুরু করব। দেখি তো তোমরা কয়জন হচ্ছে চ্যাট বক্সে লিখতে পারো যে ভাই আজকে থেকেই শুরু করব, আজকে থেকে আমি ডিটারমাইন্ড বা আমি দৃঢ় প্রতিজ্ঞ, আজকে থেকে শুরু করব। আমি জাস্ট দেখতে চাই তোমরা কয়জন এটা লেখো, যে তুমি ইয়েস লিখতে পারো বা আমি শুরু করব লিখতে পারো বা এখন থেকেই শুরু করব এটা লিখতে পারো। আমি দেখতে পাচ্ছি অনেকে লিখেছে যে ইনশাআল্লাহ ভাই আজকে থেকেই শুরু করব। তো এইটাই আমি আসলে সবার মধ্যে মনের মধ্যে একটু গেঁথে দিতে চাই। কারণ এই ভালো ভালো কথা যেগুলো আছে সেগুলো আমিও বলতে পারবো, তুমিও বলতে পারবা, বাট অ্যাকশনে যেতে হবে। ভালো ভালো কথায় কাজ হবে না, অ্যাকচুয়ালি অ্যাকশনে যেতে হবে। সো আজকে থেকে শুরু করবা যে এই ব্যাপারটা নিজের মনের মধ্যে অ্যাকচুয়ালি নিয়ে আসো এবং ডিটারমাইন্ড হও, দৃঢ় প্রতিজ্ঞ হও। তো দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আরো সামনে কথাবার্তা আমরা বলবো, বাট প্লিজ এখন আর হচ্ছে গড়িমসি করে কাটানোর মতো সময় নাই, অনেক সময় কিন্তু অলরেডি চলে গেছে। তো এই ব্যাপারে আমার এইটুকু বলার কথা ছিল। আর লাস্টে যেই কথাটা বলা যে প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টায় শেষ পর্যন্ত লেগে থাকা, এই কথাটার গুরুত্ব তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি ট্রাই করবা। জিনিসটা ট্রাই না করলে এটার গুরুত্ব তুমি বুঝতে পারবে না। এভরিডে তুমি যদি চিন্তা করো যে আচ্ছা আমার সামনে এক গাদা প্রবলেম, 100টা প্রবলেম, আমি 100টা দিক থেকে পিছিয়ে পড়ে আছি, তখন কিন্তু তোমার ডিপ্রেসড লাগবে। বাট এক গাদা প্রবলেম নিয়ে চিন্তা করার দরকার নাই। তুমি চিন্তা করো এই 100টা প্রবলেম, ওকে আই ডোন্ট কেয়ার, আমি একটা প্রবলেম এখন সলভ করব। ফিজিক্সে আমি অনেক কিছু পারি না, ওকে চিন্তার কিছু নাই, আমি আজকে একটা জিনিস আগে ভালো করে শিখবো বা দুইটা জিনিস আগে ভালো করে শিখবো। ওই দুটো তুমি শিখো, পরের দিন তুমি যখন ঘুম থেকে উঠবা তোমার কিন্তু দুইটা প্রবলেম কম। তোমার কাছে এখন মনে হবে 98টা প্রবলেম, মনটা একটু হালকা লাগবে। তারপরের দিন তোমার কাছে কি মনে হবে, তুমি হয়তো কনফিডেন্সের ঠেলায় 5টা প্রবলেম সলভ করে ফেলবা। তোমার কাছে মনে হবে যে আমার এখন 93টা প্রবলেম। এরকম করে যাইতে যাইতে এক্সপোনেনশিয়ালি তোমার কনফিডেন্স এন্ড ক্যাপাবিলিটি বাড়তে থাকবে, বিলিভ মি। এন্ড এটা ট্রাই করলে তুমি বুঝবা যে কত চমৎকার ভাবে এই সিস্টেমটা কাজ করে। এটা হচ্ছে একবারে বড় টার্গেট না নিয়ে ছোট ছোট টার্গেট নেওয়া, ছোট ছোট টার্গেট ফুলফিল করার মাধ্যমে মনকে হচ্ছে একটা বুস্ট দেওয়া, একটা কনফিডেন্স বিল্ড আপ করা। তখন ব্রেন এমনি হচ্ছে আগের চেয়ে বেটার পারফর্ম করতে পারে। মন মানসিকতা যখন ভালো থাকে, তুমি যখন কনফিডেন্ট ফিল করো, তখন ডেফিনেটলি তোমার পারফরমেন্স বেটার হয়। এটা নিয়ে কোনো ডাউট নাই, আশা করি তোমাদেরও কোনো ডাউট নেই। আর এই ব্যাপারে অনেকে ধরে ফেলেছো যে আমি কোত্থেকে এই কথাগুলো বলছি, এগুলো সবগুলো আমার কথাও না। অ্যাটমিক হ্যাবিটস নামে একটা বই আছে, আমি অলরেডি হচ্ছে দেখতে পাচ্ছি যে কেউ কেউ অ্যাটমিক হ্যাবিটস বইটার নাম উল্লেখ করেছো। ভেরি গুড যে তোমরা যে বইটা পড়েছো কেউ কেউ, আমি খুবই খুশি হয়েছি। এবং এই বইটার অনেকেই রেফার করতে পারো বা অনেকে রেফারেন্সটা নিতে পারো অ্যাটমিক হ্যাবিটস থেকে। ওকে, তো আসলেই বইটা দারুণ, আসলেই বইটা দারুণ। একটু একটু ইনক্রিমেন্টাল যে চেঞ্জ গুলা, এগুলো তোমাকে অনেক সামনে এগিয়ে দেয়। কম্পাউন্ড ইফেক্টের কথাও অনেকে বলেছো, এটাও খুব ভালো বই। তো এই জিনিসগুলো তোমরা অনেকেই জানো, খুব ভালো লাগলো। তো আমি এই ব্যাপারে আর এখন বাড়তি কিছু বলছি না। আমি চলে যাচ্ছি এইচএসসি 2021 এর পরীক্ষার্থীদের জন্য উদ্ভাসের যে আয়োজন, এই ব্যাপারটাতে চলে যাচ্ছি। আমি তো বলেছিলাম যে ক্লাস এবং পরীক্ষা একসাথে হ্যান্ড ইন হ্যান্ড চলতে থাকবে। তো সেটা কিভাবে চলবে সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। তো অনেকক্ষণ তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করলাম, এখন কিছু জিনিস আমি দেখাবো। তো এই জন্য আমি হচ্ছে একটু আমার ফেস ক্যামেরাটা অফ করে দিচ্ছি, আমরা একটু স্লাইডটার দিকে ফোকাস করব এখন। প্রথম পর্বে অধ্যায় ভিত্তিক রিভিশন ক্লাস, সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস সহ এবং অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট থাকবে। শুরু হবে 20 তারিখ থেকে। 20 তারিখ তো আসলে হচ্ছে কালকেই, তো 20 নভেম্বর, যেটা কালকে থেকে শুরু হচ্ছে জিনিসটা। এখানে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসের কিন্তু বিশাল বড় সড়ো একটা গুরুত্ব আছে। কারণ তুমি যতক্ষণ না পর্যন্ত যেই সিচুয়েশনে অ্যাকচুয়ালি পরীক্ষা দিবা ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করা শিখবা, আমি বলবো না যে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়েছে। কারণ তুমি তো পরীক্ষা দেওয়ার জন্যই প্রিপারেশন নিচ্ছ। সো ওই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয় এটা ডেফিনেটলি তোমার দেখা জরুরি, সেটা রিভিশন দেওয়া জরুরি, এটা দেখে দেখে তোমাকে আগাতে হবে। তো এই যে অধ্যায় ভিত্তিক রিভিশন ক্লাসগুলো যেগুলো আমাদের এখানে হবে, সেগুলোতে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস সহ হবে এবং অধ্যায় ভিত্তিক মডেল টেস্টগুলো থাকবে। তো এই ব্যাপারটা নিয়ে আমি একটু ফোকাস করতে যাচ্ছি। তো অধ্যায় ভিত্তিক রিভিশন ক্লাসটা কেন জরুরি? ওই যে আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া আমার হয়তো 101টা প্রবলেম আমি কোন দিক থেকে সলভ করব আমি বুঝে উঠতে পারছি না, আমার যথেষ্ট গ্যাপ রয়ে গেছে, আমি আসলে কুলকিনারা করে উঠতে পারছি না যে কোন জায়গা থেকে আমি সলভ করা শুরু করলে ঠিকঠাক মতো নিয়ম অনুযায়ী আমার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এই জন্য হচ্ছে অধ্যায়ভিত্তিক রিভিশন ক্লাসগুলো জরুরি, যে প্রত্যেকটা অধ্যায়ের কিছু কি পয়েন্ট থাকে
এবং তোমরা এই মুহূর্তে হয়তো সবাই জানো, এইটুকু ম্যাচুরিটি তোমাদের সবারই আছে, যে একটা চ্যাপ্টারে যা যা থাকে তার সবকিছু থেকেই কিন্তু বোর্ডে প্রশ্ন হয় না। তোমরা গত বেশ অনেক বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে সব চ্যাপ্টারেই কিছু হট টপিক থাকে, যে এই টপিকগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। সেগুলো যদি সব আমার আয়ত্তে থাকে তাহলে কিন্তু আমি বলতে পারি যে হ্যাঁ, বোর্ড পরীক্ষায় আমি খুবই ভালো একটা ফাইটিং চান্স পেতে যাচ্ছি, যেখানে আমি এখান থেকে উত্তরগুলো করতে পারবো। তো এই জন্য প্রত্যেকটা অধ্যায়ের যে কি পয়েন্টস গুলো, কি আইডিয়া গুলো, এই কি আইডিয়া গুলো হচ্ছে ঝালিয়ে নেওয়ার জন্য অধ্যায়ভিত্তিক রিভিশন ক্লাসটা খুবই জরুরি। এটার আসলে কোনো বিকল্প আমি এখন আর দেখতে পাচ্ছি না, কনসিডারিং কারেন্ট সিচুয়েশন। কারণ অনেকদিন ধরে অনেকে আমরা হচ্ছে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন, ছাড়া ছাড়া ভাবে পড়ছি, অনিয়মিত ভাবে পড়ছি, এই জন্য অধ্যায়ভিত্তিক রিভিশন ক্লাসটা আসলেই জরুরি। তো আমি এটার উপরে খুব বেশি করে জোর দিচ্ছি। আর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস কিভাবে হেল্প করবে, এটা হচ্ছে তোমার মনকে একটা ফ্যামিলিয়ার ফিলিং দিবে যখন তুমি অ্যাকচুয়াল পরীক্ষায় বসবে। অ্যাকচুয়াল পরীক্ষায় বসে তুমি যদি একটা একটা ফ্যামিলিয়ার একটা ফিলিং পাও যে হ্যাঁ, আমি তো এই ধরনের পরীক্ষা অলরেডি অনেক দিয়েছি, বা এই প্রশ্নগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় তার অ্যানালাইসিস গুলো আমি দেখেছি, তখন তোমার একটা ভালো কনফিডেন্স কাজ করবে। এই বিষয়ে ছোট্ট একটা এক্সাম্পল দেই। তো এই কথাটা আমি বলার জন্য আবার একটু ক্যামেরাটা অন করছি। সেটা হচ্ছে, যেমন আমি যদি আমার কথা বলি, এই যদিও এক্স্যাক্টলি সেম সিচুয়েশন না, কারণ তোমাদের মতো সিচুয়েশনে তোমাদের পূর্ববর্তী কোনো ব্যাচই আসলে পড়েনি রিসেন্ট হিস্ট্রিতে। তো আমার তো বেশ আগে, তোমাদের চেয়ে অনেক আগের ব্যাচ। তো আমি পড়তাম নটরডেম কলেজে। নটরডেম কলেজ থেকে পড়ার পর ভর্তি পরীক্ষা দিয়ে তখন হচ্ছে বুয়েটে পড়ার ইচ্ছা ছিল, তো বুয়েটে চান্স পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো ওই সময় আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারি। সেটা হচ্ছে, নটরডেম কলেজে আমাদের প্রতি সপ্তাহে একদম নিয়ম করে রুটিন মাফিক কুইজ পরীক্ষা হতো। তো কুইজের মধ্যে এক্স্যাক্টলি প্রশ্নগুলোর ফরম্যাট এবং প্রশ্নের উত্তর করার জন্য যতটুকু জায়গা দরকার এবং সেই প্রশ্ন দেওয়ার জন্য যে পরিমাণ সময়, তার উপরে ওই প্রশ্নের যে কাঠিন্য মান, যে সহজ প্রশ্ন নাকি কঠিন প্রশ্ন, এগুলো একটা নির্দিষ্ট মান থাকতো বা বজায় থাকতো, একটা লেভেল থাকতো, কনসিস্টেন্সি থাকতো। তো ওইভাবে পরীক্ষাগুলো দিয়ে দিয়ে আমরা বছরটা পার করেছিলাম, বা 2 বছর পার করেছিলাম। অ্যাকচুয়ালি তো পুরোপুরি 2 বছর পাওয়া যায় না কলেজে। তো তারপর বিলিভ মি, আমি যখন সত্যি সত্যি এইচএসসি পরীক্ষার পরে যখন অ্যাডমিশন টেস্ট দিতে গিয়েছিলাম, এবং বিশেষ করে বুয়েটে যখন অ্যাডমিশন টেস্ট দিতে গিয়েছিলাম, আমার কাছে পুরো এক্সপেরিয়েন্সটা খুবই ফ্যামিলিয়ার লেগেছিল। তার কারণ হচ্ছে, কলেজে আমরা যেভাবে এরকম করে কুইজ পরীক্ষা দিতাম, অলমোস্ট আমার কাছে মনে হচ্ছিল যে আমি জাস্ট কলেজের কুইজ পরীক্ষাটাই দিচ্ছি, একটু হয়তো বড় পরিসরে এরকম। সো এই ফ্যামিলিয়ার ফিলিংটা তখন আমাকে অনেক বেশি কনফিডেন্স এনে দিয়েছিল। সো এই ব্যাপারগুলো কিন্তু আসলেই কাজ করে। আবার যদি আমি এইচএসসি পরীক্ষার কথা বলি, এইচএসসি পরীক্ষার আগে হচ্ছে মডেল টেস্ট দিয়েছিলাম। তো আমি হচ্ছে উদ্ভাসেই মডেল টেস্ট দিয়েছিলাম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আর অন্য কোথাও দেইনি, শুধু উদ্ভাসেই দেওয়া হয়েছিল তখন। নটরডেম কলেজে ঠিক উল্টা দিকে, আমি তো মতিঝিল ব্রাঞ্চে ক্লাস করতাম। তখন তো ফিজিক্যালি ক্লাস হতো, অনলাইন ক্লাস তো তখন ছিল না। তো তখন মতিঝিল ব্রাঞ্চেই ক্লাস করতাম, নটরডেম কলেজ থেকে বের হয়ে জাস্ট রাস্তার উল্টা দিকেই। তো মডেল টেস্ট দিতাম ওইখানে, এবং এত বেশি করে সুন্দর করে মডেল টেস্ট গুলো দেওয়া হয়েছিল, পরীক্ষার হলে গিয়েও আমার কাছে মনে হয়নি যে আমি নতুন কোনো সিচুয়েশন ফেস করছি। সো খুবই ফ্যামিলিয়ার ফিলিং। ইভেন তোমাদেরকে একটা কথা বলি, মানে যদিও ব্যাপারটা খুবই ফানি, আমাদের অনেক ফ্রেন্ড হচ্ছে প্রশ্ন পাওয়ার পরে তারা হচ্ছে অলরেডি কিছু কিছু জিনিস লেখা শুরু করে দিয়েছিল। সো তোমার কাছে এটা খুবই আশ্চর্য মনে হতে পারে যে প্রশ্ন মানে প্রশ্ন পাওয়ার আগেই হচ্ছে হলে ঢুকে খাতা পাওয়ার সাথে সাথে কিভাবে লেখা শুরু করে দেয়। তার কারণ, তোমাদের সময় তো সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, আমাদের সময় এমনটা ছিল না। আমাদের সময় বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে বের করে ফেলা যেত যে গত 2 বছর এই প্রশ্নটা আসে নাই, তাহলে এই বছর এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি। কিংবা ইমিডিয়েটলি গত বছর এই প্রশ্নটা এসছে, তাহলে এই বছর এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই কম। তো মনে করো এখানে দেখা গেছে যে গত 3 বছর একটা গল্প থেকে প্রশ্ন আসে নাই। সো তারা নিশ্চিত ছিল যে ওই গল্প থেকে প্রশ্ন আসবেই। আসলে ওই গল্পের লেখকের সম্পর্কে দুই একটা ভালো ভালো কথা খাতায় লিখে রাখতে তো কোনো সমস্যা নাই। ওই গল্প থেকে যেই প্রশ্নই আসবে ওটার সাথে মিলিয়ে লেখা যাবে। তো তারা অনেকে দুষ্টামি করে এরকম অনেকে কিছুটা লিখেও ফেলেছিল। তো এরকম এটা মানে বলবো না যে সবাই রেকমেন্ড করব, বা এরকম ঘটনা ঘটেছিল আর কি। তো জুবাইর ইসলাম বলেছে যে ওল্ড গোল্ডেন এইজেস, তখনকার কথা আমি বলছি। তো যাই হোক, তো এরকমও কেউ কেউ ছিল আর কি, ওভার কনফিডেন্ট যারা ছিল আর কি। তো যাই হোক, তো এইগুলা তো আমি বললামই। তো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস কিভাবে হেল্প করবে, তোমরা নিশ্চয়ই আইডিয়াটা পেয়ে গিয়েছো যে যত তুমি প্রশ্ন অ্যানালাইসিস করবে, তুমি তত নিজেকে ফ্যামিলিয়ারাইজ করতে পারবে সিচুয়েশনটার সাথে, তোমার কাছে তত ইজি মনে হবে পরীক্ষাটা, তত কনফিডেন্ট তুমি ফিল করবে। এইটা হচ্ছে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করাটার মূল গুরুত্বটা, তোমাকে একটা ফ্যামিলিয়ার ফিলিং দেওয়ার, এটা মাথায় রেখো। এরপরে আসি আমরা
অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট এখনই কেন? তো এখন না হলে তাহলে কখন? তুমি কি অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট একেবারে একদম লাস্ট মোমেন্টে গিয়ে দিতে চাও? তো একেবারে লাস্ট মোমেন্টে দেওয়ার চেয়ে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট গুলো এখন দিয়ে ফেলাটা বেটার। তাহলে কি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন জায়গায় ধরা খাওয়ার মতো প্রশ্ন আছে, ধরা খাওয়ার মতো প্রশ্ন কি আমি দুই একটা এক্সাম্পল দিতে পারি স্পেসিফিক। যেমন যদি আমি ফিজিক্সের কথা বলি, মনে করো অ্যাটমের যে চ্যাপ্টারটা, পরমাণুর গঠনের যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটাতে তোমার ওই যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ওটার ভ্যালু তো অনেক কম, 10⁻⁻34। আবার ইলেকট্রনের যে মাস 10⁻31 এই রেঞ্জে, এগুলাকে স্কয়ার করতে হয়, টু দি পাওয়ার 4 করতে হয়, এরকম করতে হয়। সত্যি সত্যি কেউ যদি এটা ক্যালকুলেটরে বসাও, দেখবা ক্যালকুলেটর স্ট্রেট জিরো অ্যান্সার দেয় যে কোনো কিছু করতে গেলেই। h³ বা h⁴ দিলেই জিরো অ্যান্সার দেয়। তাহলে ওই জিনিসটা যে সত্যি সত্যি হাতে কলমে করে নাই, ও তো পরীক্ষার হলে গিয়ে সরাসরি অঙ্ক করতে গিয়ে ভেবাচাকা খেয়ে যাবে যে আরে আমি ফর্মুলায় যাই মান বসাই জিরো আসে। তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানাতে পারো যে এরকম হয়েছে না, যে তোমাদের এরকম করতে গিয়ে হয়েছে কিনা। তো পরে নিশ্চয়ই হচ্ছে তুমি করতে গিয়ে টের পাইছো যে হ্যাঁ এইটা আসলে এইভাবে করতেই হয় না, এটা আসলে সংখ্যাগুলোকে আলাদা করে হিসাব করতে হয়, তারপরে হচ্ছে 10-এর পাওয়ার গুলোকে আলাদা করে বসায় দিতে হয়, তাহলে কোনো সমস্যা থাকে না। তবে যেগুলো আবার অনেক বেশি বিটের ক্যালকুলেটর, কিছু কিছু ক্যালকুলেটর আছে সেগুলোতে হয়তো আরেকটু বেশি বিট পর্যন্ত এমনি ক্যালকুলেশন করা যায় এটা। আবার অনেকে বলছে যে ভাই ওই চ্যাপ্টার তো এখনো পড়িই নাই, অনেকে বলছে না ভাই আমার সমস্যা হয় না, আমি আগে থেকেই বুঝতে পারছিলাম এটা। তো ভেরি গুড, যারা বুঝতে পারছো তারা তো ডেফিনেটলি অ্যাটেনটিভ ছিল দেখেই বুঝতে পারছো এইটা। আচ্ছা, তো এই জন্য অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট গুলো আসলে এখনই দরকার। প্রত্যেকটা চ্যাপ্টারের যে খুঁটিনাটি গুলা, ক্যাভিয়াট গুলা, এই জিনিসগুলো হচ্ছে তুমি আগে থেকে জেনে যাবা। সো তোমার ওভারঅল যখন ফাইনাল মডেল টেস্ট দিবা বা ফুল মডেল টেস্ট দিবা, ওইখানে এটা তোমাকে অবশ্যই হেল্প করবে বা যে কোনো ভাবে তোমাকে এটা এনাবল করবে। আচ্ছা, এইবারে আসি উদ্ভাসন মেশ অনলাইন ক্লাসের যেসব ফিচার এগুলা। যারা অলরেডি হচ্ছে অনলাইন ক্লাস করছো তারা তো জানোই, আর যে 60% তোমরা করো নাই তাদেরকে আমি এটা একটু আলাদা করে ডিটেলস দেখাই দিব। তো এখানে তো অনেক কথাবার্তা লেখা, কথাবার্তা থেকে আসলে কিছু বোঝা যায় না, এক্সপেরিয়েন্সটা দিয়ে বুঝতে হয়। যে কেন্দ্রীয়ভাবে ভালো ভালো টিচাররা ক্লাস নেয়, তারপরে জুম অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস, বোর্ড পরীক্ষার পূর্ব পর্যন্ত ক্লাসের রিপ্লে ভিডিও তুমি দেখতে পারবা, ক্লাসের যে টিচার যেভাবে ক্লাস নিচ্ছে ওই পিডিএফ ক্লাস নোটটা ডাউনলোড করতে পারবা, বিগত বোর্ড পরীক্ষার অধ্যায়ভিত্তিক প্রশ্ন এবং সমাধান এগুলোর তুমি হচ্ছে পিডিএফটা সুন্দর করে পেয়ে যাবা এগুলা। তো এগুলো তো আছেই। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে এই জিনিসগুলো একটু দেখাই দিব হাতে কলমে। তো আমি এটা দেখানোর জন্য আমাদের ওয়েবসাইটটাতে চলে যাচ্ছি। এখানে আরো দুই একটা বাড়তি বিষয়ও কাজে লাগবে, তো সেগুলোও আমি আস্তে ধীরে তোমাদেরকে বলবো বা দেখাবো ওই জিনিসগুলা বলার জন্য। তো আমি প্রথমে যেটা করব, আমি একেবারে হচ্ছে লগ ইন করা থেকে শুরু করে কিভাবে সবকিছু করতে হয় সেই প্রক্রিয়াটা তোমাদেরকে দেখাই দিব। তো আমি এই ইয়েটাতে চলে যাই, ওয়েবসাইটটাতে চলে যাই। অনেকে বলতেছে যে ভাইয়া ঘুম চলে আসতেছে, আরে এত সহজে ঘুম চলে আসলে কিভাবে হবে? আর ঘুম চলে আসলে খুব একটা খারাপ না বিষয়টা, কারণ অনেকে হয়তো অনেক চেষ্টা করেও ঘুম আনতে পারে না। ওকে, তো আমি এখন হচ্ছে চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। আশা করি ওয়েবসাইটের পেজটা সবাই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন এরিয়া, যেটা এখান থেকে তুমি লগ ইন করতে পারবা। তো এই লগ ইনের বেলায় সবাইকে একটু মনে করায় দেই, সেটা হচ্ছে যারা অলরেডি নিজেরা রেজিস্ট্রেশন করছো এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করছো তারা তো জানোই সিস্টেমটা। আর যারা ব্রাঞ্চে গিয়ে ভর্তি হইছো, ব্রাঞ্চে গিয়ে যখন ভর্তি হও তখন তো এই সিস্টেম থেকে তোমাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেয়। ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এইখানে লগ ইন করতে গেলে তখন দেখবা পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। যারা আগে কখনো লগ ইন করো নাই তাদের তো পাসওয়ার্ডটা সেট করা নাই, তাদের কিন্তু পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। তো আমার তো এখানে পাসওয়ার্ড সেট করা আছে, তারপর আমি তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে পাসওয়ার্ডটা সেট করতে হয়। তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি, একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি এখানে লগ ইন করছি। এই যে নেক্সট দিলে তখন পাসওয়ার্ড দিতে বলবে, দেখো আমি রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, এই যে এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো যারা হচ্ছে আগে কখনো লগ ইন করো নাই বা ব্রাঞ্চ থেকে গিয়ে ভর্তি হয়েছো তাদের কিন্তু এখানে পাসওয়ার্ড সেট করা নাই। পাসওয়ার্ড সেট করবা কিভাবে? খুবই সিম্পল, ফরগট পাসওয়ার্ডে যাও, গেলে তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে দেওয়া হয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে এখানে ইনপুট দিতে হবে। এই যে আমি ইনপুট দিলাম। আর এরপরে এখানে হচ্ছে তোমার একটা মোবাইল নাম্বার দিতে হবে, যেই মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করছিলা, এরকম একটা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিতে হবে। দিলে তোমার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে উদ্ভাস থেকে। যেমন আমার এখানে একটা ওটিপি আসছে,
সেই ওটিপিটা আমি এখানে দিলাম। দিলে এখন তোমাকে বলা হবে যে পাসওয়ার্ড টাইপ করার জন্য। তো আমি এখানে পাসওয়ার্ড টাইপ করতেছি। এখানে পাসওয়ার্ডটা দিয়ে তারপরে হচ্ছে তুমি নেক্সট বাটনে ক্লিক করবা, তাহলে পাসওয়ার্ড সেট হয়ে যাবে। বা কেউ যদি চেঞ্জ করতে চাও একই প্রক্রিয়া, এভাবে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তারপর তুমি নেক্সট দিবা, দিয়ে এই পাসওয়ার্ডটা দিয়ে তুমি এখন লগইন করতে পারবা। সো এটা আসলে জাস্ট লাইক এনি আদার সোশ্যাল মিডিয়া, তোমরা যেভাবে পাসওয়ার্ড চেঞ্জ করো বা ম্যানেজ করো এইটাই। সো এই যে আমি লগইন করলাম, লগইন করলে এইখান থেকেই তুমি একটা সিঙ্গেল পয়েন্ট থেকে সবকিছু মেনটেন করতে পারবা বা ম্যানেজ করতে পারবা। যেমন এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমার কি দেখা যাচ্ছে যে মাই রুটিন টুডে, এখানে কি দেখা যাচ্ছে, মাই রুটিন টুডে তে দেখা যাচ্ছে এই যে উপরে উপরে হচ্ছে এই যে 6 PM একটা ডেমো ক্লাস, তারপরে হচ্ছে 10টার সময় হচ্ছে একটা ডেমো ফিজিক্স ক্রিয়েটিভ এমসিকিউ লাইভ এক্সাম, এরকম দেখা যাচ্ছে। আবার 6টার সময় আরেকটা দেখা যাচ্ছে, এইটা এরকম এরকম ভাবে হচ্ছে তোমাকে মাই রুটিন টুডে অংশে দেখাই দিবে আজকে তোমার কি কি ক্লাস এবং কি কি পরীক্ষা। ইন দ্য মিন টাইম আমি দেখতে পাচ্ছি যে আবিদ আমাকে প্রশ্ন করেছে যে আমার কিবোর্ড মেকানিক্যাল কিনা। না না, ওটা মেকানিক্যাল না, আমি ল্যাপটপ থেকে জয়েন করছি, তো ল্যাপটপের মাইক্রোফোনটাই আমি ইউজ করতেছি, অনবোর্ড মাইক্রোফোন, তাই কিবোর্ডের সাউন্ড হয়তো তোমরা পাচ্ছ। আচ্ছা, সো এইভাবে লগ ইন করলে তোমার এগুলো আসবে। তো অনেকে যারা রেজিস্ট্রেশন করছো নিজে নিজে কিন্তু কোনো কোর্স অ্যাড করো নাই, তাদের কিন্তু লগ ইন পেজে এগুলো কিছুই আসবে না, কোর্স তো অ্যাড করা লাগবে। তো কোর্স অ্যাড করে কিভাবে, যে উপরের কোর্সেস এর আন্ডারে গিয়ে, তো এটা আমি একটু পরে দেখাবো কোর্সের আন্ডারে গিয়ে কিভাবে নিজে নিজে কোর্স অ্যাড করতে হয় এইটা। সো এরপরে আমি নিচে একটু আসি, ক্লাস এবং পরীক্ষার ব্যাপারটা একটু ফোকাস করি। এই দেখো একটা ক্যাপসুলের মধ্যে লেকচার আর এক্সাম লেখা আছে, লেকচারটাই হাইলাইট করা। তার মানে এখানে ঢুকলেই তুমি যেটা দেখতে পাবা, দুইটা কার্ড দেখা যাচ্ছে এখানে, যে ডেমো ক্লাস 1 আর রিভিশন ক্লাস বাংলা ফার্স্ট পেপার 01 এইটা। তো এই যে দেখো জয়েন ক্লাস বাটন আছে একটার নিচে, মানে কি এই ক্লাসটা এখন হচ্ছে বা হবে। সো তুমি যদি জয়েন ক্লাস বাটনে ক্লিক করো তাহলে তুমি ডিরেক্টলি ক্লাসে ঢুকে যাবা, ডিরেক্টলি তুমি ক্লাসে জয়েন করে ফেলবা। বাট তোমার সিস্টেমে জুম ইনস্টল করা থাকা লাগবে, তা না হলে কিন্তু তুমি ক্লাসটা করতে পারবে না। জুম ইনস্টল থাকলে তুমি ডিরেক্টলি ক্লাসে ঢুকে যাবা, তোমার নাম টাম নিয়েও চিন্তা করতে হবে না, তুমি উদ্ভাসে যেভাবে রেজিস্ট্রেশন করছো ওই নামেই তোমার হচ্ছে জুমের ইনস্ট্যান্সটা ক্রিয়েট হবে এবং তুমি দেখতে পাবে যে তুমি ক্লাসে ঢুকে গেছো। আর এরপরে হচ্ছে রিভিশন ক্লাস যেটা বাংলা, এটা দেখা যাচ্ছে যে রিমেইনিং 13 আওয়ার্স, তার মানে এটা আরো পরে হবে, এখনো শুরু হয় নাই এখনো এটা। সো এইভাবে তুমি জাস্ট লগ ইন করে প্রথম যে পেজটা দেখতে পাচ্ছ এখান থেকেই ক্লাসে জয়েন করতে পারবা, এর চেয়ে ইজি আর কিছু হইতে পারে না। তো এইবার ক্লাসের ব্যাপারে কিছু কথায় আসি, যে আমরা যখন ক্লাসগুলা নেই তখন এই ক্লাসগুলোর সময় আমরা বিভিন্ন জিনিসপত্র ইউজ করি, যে বিভিন্ন হচ্ছে সিমুলেশন টুলস কিংবা এই ধরনের কিছু এই জিনিসগুলা ইউজ করি, এগুলো আমাদের অনেক হেল্প করে। কারণ একটা ফিজিক্যাল ক্লাস যেটা, ফিজিক্যাল ক্লাসে তো আমি হচ্ছে বোর্ডে ক্লাস নেই, বোর্ডে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে বিভিন্ন জিনিস দেখায় দেখায় পড়াই, বোর্ডে লিখতে হয় বুঝতে হয়, বা অনেক সময় অ্যানিমেশন বা জিআইএফ এগুলো দেখাইতে চাইলে তখন আমার হয়তো প্রজেক্টর ইউজ করতে হয় এইরকম। সো এরকম প্রজেক্টর ইউজ করে তখন আমি ওইখান থেকে হচ্ছে তোমাদেরকে অনেক কিছু দেখাইতে পারি। বাট আমার এইখানে অনলাইন টুলে বিভিন্ন রকম সুবিধা আছে যেগুলো আমরা যে কোনো সময় ইউজ করে খুব ইজিলি হচ্ছে ক্লাসগুলা করতে পারি বা ইজিলি হচ্ছে ক্লাসগুলা নিতে পারি। মনে করো তোমাকে আমি হচ্ছে সরলরেখার চ্যাপ্টার পড়াচ্ছি, তোমাদের হচ্ছে সরলরেখার উপরে বেশ কিছু চ্যাপ্টার আছে ম্যাথের, ওইখানে আমি তোমাদেরকে কোনো একটা চ্যাপ্টার করাচ্ছি। তো ওই সরলরেখার চ্যাপ্টার করার সময় অনেক সময় আমার গ্রাফ আঁকার দরকার পড়ে, বা গ্রাফ এঁকে এঁকে আমি তোমাদেরকে হয়তো পড়াইতে পারি। তো এই যে আমি এরকম যখন একটা অনলাইন টুল ইউজ করব, ধরো তোমাকে আমি ঢালের ব্যাপারটা বলতেছি, যে একটা সরলরেখার ঢাল কিভাবে তুমি ক্যালকুলেট করতে পারো। যেমন এইখানে আমি যে সরলরেখাটা এঁকে রাখছি, এই সরলরেখাটার ঢাল হচ্ছে 1, এক ঘর সামনে গেলে এক ঘর উপরে ওঠে। আমি এই বিন্দু ধরে এটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, আমার যে কোনো বিন্দু দিলে আমি তো বিন্দু দিয়ে সরলরেখা আঁকতে পারি। এই যে আমি অন্য একটা বিন্দু নিয়ে গেলাম, এখানে অলরেডি আমাকে দেখাই দিচ্ছে যে স্লোপ ইজ 4/11, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এই স্লোপটা দেখা যায়। আর যদি ক্লাসে আমি তোমাদেরকে টেস্ট করতে চাই যে বলো তো এই সরলরেখাটা আমি আঁকলাম এটার ঢাল কত, কিচ্ছু না, আমি স্লোপ কথাটা মুছে দিব, এই যে এই জিনিসটা দেখাবো না, এই যে তাহলে গ্রিড গুলো চলে যাবে, তাহলে জিনিসগুলো তখন দেখাবে না। সো তখন আমি হচ্ছে এখান থেকে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারবো যে স্লোপটা কত। আবার উপরে স্লোপের যে ফর্মুলা আছে, ফর্মুলায় যে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, এগুলো আমি এখানে হচ্ছে দিতে পারি। সো এরকম করে আমি এটাকে অদৃশ্য করে দিতে পারি কিংবা দৃশ্যমান করে দিতে পারি, তোমাদেরকে বিভিন্নভাবে এগুলো দেখায় দেখায় পড়াইতে পারি। সো এটা একটা সুবিধা আমার আছে যে আমি অনলাইন ক্লাসে হচ্ছে এই জিনিসগুলা টুলগুলা ইউজ করতে পারি।
এরকম টুল কিন্তু একটা দুইটা না, ম্যাথে যেমন আমি এরকম টুল ইউজ করতে পারি, তেমনি এরকম কিন্তু আমি ফিজিক্সের টুলও ইউজ করতে পারি, কেমিস্ট্রির টুল ইউজ করতে পারি, এবং এই টুলগুলো ইউজ করার মাধ্যমে আমার ক্লাসের ইফেক্টিভনেস আমি অনেক বাড়াইতে পারি। যেমন ধরো আমি তোমাকে হচ্ছে ফিজিক্স পড়াইতেছি, ফিজিক্সের মধ্যে অনেক টপিকই তো আমাদের আছে, আলোর প্রতিফলন আছে, প্রতিসরণ আছে, এগুলো যেমন আছে, তেমনি হচ্ছে ব্যাটারি, ইলেকট্রিক্যাল সার্কিট এগুলো আছে, এগুলোর উপর আমরা প্রচুর সিমুলেশন দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে তোমার কলিশন আছে, নিউটনিয়ান মেকানিক্স আছে। অর্থাৎ এক্স্যাক্টলি তোমার সিলেবাসে যা যা আছে হুবহু ওই জিনিসগুলার এক একটা টপিক ধরে ধরে এক একটা সিমুলেশন এখানে ক্রিয়েট করা। যেমন ছোট্ট একটা তোমাদেরকে দেখাই, মনে করো তোমাদেরকে ফিজিক্সে একজন টিচার গ্র্যাভিটি পড়াচ্ছেন। সো গ্র্যাভিটি পড়ানোর সময় কি করতে হয়, আমাদের কেপলারস ল আছে, তারপর হচ্ছে অরবিটাল মোশন আছে, যেমন কৃত্রিম উপগ্রহ এইটা আছে। তো এগুলো পড়ানোর সময় অনেকে হচ্ছে এই জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে পারে না। এই দেখো তোমাদের আমি হচ্ছে এই জিনিসটা এখানে ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি, যে ধরো এই সূর্যের চারপাশ দিয়ে পৃথিবী ঘুরতেছে, তাহলে ঘোরার সময় আমি হচ্ছে এটার যদি পাথওয়েটা দেখতে চাই, তাহলে এই যে সূর্যের চারপাশে পৃথিবী অলমোস্ট একটা বৃত্তাকার পথে ঘুরে, ব্যাপারটা এরকম। কিন্তু কি হবে আমি যদি এই কক্ষপথে চলমান অবস্থায় কোনোভাবে বা কোনো উপায়ে পৃথিবীর গতিবেগ একটু কমায় দিতে পারতাম, তাহলে তার ফলাফলটা কি হইতো? দেখো তো ফলাফলটা কি হইতো। এটা তোমরা একটু প্রেডিক্ট করার চেষ্টা করো, ফলাফলটা কি হইতো। আর আমি এখানে রিয়েল টাইমে করে দেখাচ্ছি। আমি করলাম কি, পৃথিবীর যে স্পর্শকীয় বেগটা, এই স্পর্শকীয় বেগটা আমি কমায় দিলাম, কমায় দিয়ে পৃথিবীটাকে আবার ছেড়ে দিলাম। দেখো তো এখন কি হয়েছে, এখন উপবৃত্তাকার কক্ষপথ হয়ে গেছে, বেশি রকম উপবৃত্তাকার। এবং কেপলারস লটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, পৃথিবী যখন সূর্যের কাছে তখন সে বেশি জোরে চলাচল করতেছে, যখন দূরে তখন সে খুব আস্তে আস্তে চলাচল করতেছে। আবার এই যে কাছে চলে আসতেছে এখন দ্রুত চলাচল করতেছে, আবার জোরে দূরে চলে গেলে এও আস্তে আস্তে চলাচল করতেছে। ইভেন আমি হচ্ছে ওই ভেলোসিটি ভেক্টর দিয়েও দেখাইতে পারি। এই যে দেখো এখানে ভেক্টরটা অনেক বড়, আর যখন অপোজিট প্রান্তে চলে যাচ্ছে ভেক্টরটা একেবারে ছোট হয়ে যাচ্ছে। লালটা হচ্ছে স্পর্শকীয় বা ট্যানজেনশিয়াল ভেলোসিটি ভেক্টর। সো এইভাবে দেখাই দিলে কারো কিন্তু কেপলারের ল বুঝতে আসলে কোনোই সমস্যা হওয়ার কথা না, যে কেপলারস ল কি মিন করে, ওইটার একদম ইনটুইটিভ ফিলিংটা কিভাবে পাওয়া যায়, এটা কিন্তু কারোই বুঝতে সমস্যা হওয়ার কথা না। তুমি যদি 10-12 জিনিসটা পড়ে থাকো, পরে তুমি যেই ফিলিংটা পাইতা, এই জিনিসটা একবার যখন তুমি চোখের সামনে দেখে ফেলতেছো, এখন কিন্তু ফিলিংটা আরো ভালোভাবে তোমার মাথার মধ্যে চলে আসতেছে। এই যে দেখো আমি পুরো একটু জুম আউট করে দিলাম, এখন আরো ভালো করে বোঝা যাচ্ছে যে কোথায় স্লো কোথায় ফাস্ট। তো এটার কথাই আমি বলতেছিলাম যে আমরা অনলাইন ক্লাসে একটা বেটার ফিলিং ক্রিয়েট করতে পারি, একটা বেটার সার্ভিস তোমাদেরকে দিতে পারি, যেটা ফিজিক্যাল ক্লাসে আসলে এই জিনিসটা পুল অফ করা বা অ্যাচিভ করা আসলে একটু ডিফিকাল্ট বটে। তো এটা গেল হচ্ছে অনলাইন ক্লাসের ব্যবস্থার কথা। তো আমি যে আপকামিং লেকচারটা তো এইভাবে দেখতে পারি, পাস্ট লেকচারের বেলায় কি পুরোনো ক্লাস আমি কিভাবে দেখব? আমি জাস্ট উপরের ফিল্টার থেকে পাস্ট লেকচার সিলেক্ট করব, তাহলে পুরোনো ক্লাসগুলো আমি দেখতে পাবো। যেমন রেগুলার ম্যাথ ক্লাসের এখানে একটা কার্ড দেখা যাচ্ছে। এখানে আমি যদি রিপ্লে ভিডিওতে ক্লিক করি, তাহলে হচ্ছে ওই পুরোনো ম্যাথ ক্লাসের ভিডিওটা আবার প্লে হবে। এবং এইখানে কেউ যদি ক্লাসটা মিস করে থাকো বা ক্লাসের মাঝখানে ইন্টারনেট চলে গেছে কিংবা এগুলোর কিছুই হয় নাই, তুমি জাস্ট ক্লাসটা তুমি দেখতে চাও, আবার টিচার কোন জায়গায় কি বলছিল, বৃত্ত পড়াচ্ছিল, 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ, কি কনটেক্সটে কোন কথা বলছিল তুমি হয়তো ভুলে গেছো, এখান থেকে আবার চট করে একটু দেখে নাও। দেখে নিলে তোমার আবার ওই স্মৃতিটা ঝরঝরে হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে, আবার মনে পড়ে যাবে যে হ্যাঁ, টিচার তো এই কনটেক্সটে এই কথাটা বলছিল, এই জিনিসটা তো এইভাবে আসলে হয়। তো এই ব্যাপারগুলো তখন তোমার মাথায় চলে আসবে, এগুলো মনে পড়ে যাবে। তো এইভাবে হচ্ছে তুমি চাইলে ক্লাসটা আবার রিভাইজ দিয়ে ফেলতে পারো। আবার তুমি যদি ভিডিও দেখতে না চাও, জাস্ট স্টাডি ম্যাটেরিয়ালটা কালেক্ট করতে চাও, তাহলে টিচার যেভাবে পড়াইছিল, অনেকের হয়তো ক্লাস নোট নিতে গেলে হয়তো মনোযোগে ব্যাঘাত ঘটে। তো তুমি এখান থেকে ডিরেক্টলি টিচার যেভাবে পড়াইতেছিল, এই যে 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ যেটা আমি ভিডিওতে দেখাচ্ছিলাম, ওইটাই কিন্তু এখানে একদম সুন্দরভাবে করে দেওয়া আছে। তাহলে জাস্ট চট করে তুমি অঙ্কটা দেখে নিলা যে টিচার কিভাবে করছিল। এবং এইটার মূল সুবিধা এইটা না যে ভিডিও আর ক্লাসটা পাওয়া যাচ্ছে, মূল সুবিধা এইটা যে কোনো ভিডিও এবং তার ক্লাস নোটটা গোছানো আকারে পাওয়া যাচ্ছে। তোমাকে খুঁজতে হচ্ছে না, হাতড়াইতে হচ্ছে না, ডাউনলোড করতে হচ্ছে না, কিচ্ছু না। তুমি জাস্ট তোমার অ্যাকাউন্টে লগ ইন করবা, এক্স্যাক্টলি যেখান থেকে যতটুকু তোমার দেখা দরকার তুমি ওইখান থেকে এক্স্যাক্টলি ততটুকু দেখে আবার এখান থেকে বের হয়ে আসতে পারবা, আবার নিজের পড়াটায় মনোযোগ দিতে পারবা। সো এটা হচ্ছে ক্লাসের বাড়তি সুবিধাগুলা। এক্সামে যাই, এই যে ডান পাশে এক্সামে ক্লিক করলাম, তাহলে এক্সাম হাইলাইট হয়ে গেল। তো এই এক্সামের মধ্যে অনেকগুলো এক্সামই আছে এখানে, আপকামিং বা পাস্ট এক্সাম। আপকামিং মানে নেক্সট যেটা, আর পাস্ট মানে তো বুঝতেই পারতেছো পুরনো এক্সাম যেটা, এগুলা। তো এগুলা যদি আমি হচ্ছে দিতে চাই, এগুলো আমি দিতে পারবো। তো ধরো হচ্ছে আমি এখানে
এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি হচ্ছে আপকামিং এক্সাম সিলেক্ট করলাম এবং লাইভ এক্সাম। তাহলে এই যে দেখো আমার এখানে একটা এক্সাম দেখা যাচ্ছে, ডেমো ফিজিক্স ক্রিয়েটিভ এন্ড এমসিকিউ লাইভ এক্সাম। এখানে টেক এক্সাম বাটনে ক্লিক করলাম, নিচে আসলাম, আমি ভার্সন সিলেক্ট করলাম, ধরো এমসিকিউ আমি দিতে চাই। এমসিকিউ দিলে কি করতে হবে? এমসিকিউ দিলে হচ্ছে এই যে দেখো, দুইটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 14 ডিগ্রি আর 75 ডিগ্রি করে নিক্ষেপ করা হলো, তো কোনটির আনুভূমিক পাল্লা বেশি হবে, এই জিনিসটা তোমার কাছে জানতে চাইছে। তো অপশন কি কি আছে তুমি আগে একটু পর্যালোচনা করো, সেই অপশনগুলো পর্যালোচনা করে তুমি বুঝার চেষ্টা করো যে এখানে আসলে কি করা হয়েছে, যে কোনটা আসলে ঠিক হবে। তো এখান থেকে তুমি আসলে উত্তরটা দিতে পারবা। তো তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা 45 ডিগ্রির চেয়ে নির্দিষ্ট অ্যাঙ্গেলে বেশি, মানে নির্দিষ্ট থিটা অ্যাঙ্গেলে বেশি কোণে মারলে পাল্লা যত পাওয়া যায়, কম কোণে মারলেও মারলেও পাল্লা তত পাওয়া যায়। তো এখান থেকে আমরা হয়তো এই জিনিসটা বুঝে ফেলতে পারবো যে কোনটা আসলে হবে। তো ধরো তুমি চিন্তা করলে যে উভয়ই সমান, তাহলে দিলা এটা, আবার হয়তো তোমার কাছে মনে হয় যে না যথেষ্ট তথ্য নাই, এখন কিন্তু আর চেঞ্জ করতে পারবে না, এখন অপর্যাপ্ত তথ্য দিলে তোমার উত্তরটা ভুল হবে। তো বাস্তবের মতোই একটা করে ক্লিক করতে পারবা, দুইটা দিলে ভুল হবে। তো এরকম ভাবে আর কি জিনিসগুলো চলতে থাকবে। তো তুমি সবগুলো উত্তর দিবা, দিয়ে নিচে নামবা, নিয়ে সাবমিট বাটনে ক্লিক করবা, ইয়েস দিবা, তোমার পরীক্ষাও শেষ, সাথে সাথে তোমার খাতা দেখাও শেষ। তো দেখো আমার এখানে প্রথম উত্তর যেটা দিছিলাম আমি উভয় সমান, এটাই কিন্তু আসলে ঠিক ছিল, কারণ থিটা 1 আর থিটা 2 যোগ করলে 90 ডিগ্রি হয়, তো সো দুইটার পাল্লা আসলে সেম আসবে। তো পরে মাতব্বরি করে অপর্যাপ্ত তথ্য এটা দেওয়াতে এটা আসলে উত্তরটা আমার ভুল হয়ে গেছে। তো নিচে আবার অ্যানালাইসিস রিপোর্টে লেখাও আছে কেন ভুল হয়েছে। এরকম করে প্রত্যেকটা প্রশ্ন যেখানে উত্তরগুলা তোমার অ্যানালাইসিস রিপোর্টের দরকার আছে বা সলিউশন হিন্টের দরকার আছে, নিচে কিন্তু দেওয়া আছে। তো তুমি পরীক্ষা দিলা, তখন একবার চিন্তা ভাবনা করতে হলো তোমাকে, আবার হচ্ছে পরীক্ষা দিয়ে যখন অ্যানালাইসিস রিপোর্টটা দেখবা তখন আরেক দফা তোমার পড়া হয়ে যাবে। এটা তো লাইভ এক্সামের বেলায় তো এটা একবার হচ্ছেই, তুমি যখন ওই একই চ্যাপ্টার উপরে প্র্যাকটিস এক্সাম দিবা, প্র্যাকটিস এক্সাম দেওয়ার যেহেতু ব্যবস্থা আছে, ওই একই সিলেবাসের উপরে তোমাকে আরো এক সেট প্রশ্ন দেওয়া হবে, তখন সেটা তুমি প্র্যাকটিস করলে তোমার আরো এক দফা প্র্যাকটিস হবে। তাহলে এইভাবে তুমি যদি এমসিকিউ পরীক্ষাটা দাও, পরীক্ষা তো দেওয়া হবেই, সাথে সাথে আবার বাড়তি করে পড়াও হয়ে যাবে, দুইটা সুবিধা তুমি এখানে পাচ্ছ। আর এখান থেকে পরীক্ষাটা এই এমসিকিউটা দিয়ে আমি আবার মাই রুটিনে ফিরে যাই, মাই রুটিনে ফিরে গিয়ে আমি এখান থেকে ওই এক্সামটায় আবার ঢুকি। আবার ঢুকলে কি হবে জানো, এরপর হচ্ছে রিটেন এক্সামটা আমি দিতে পারবো। এমসিকিউ তো দিয়ে ফেলছিলাম, এরপর আমি রিটেন এক্সামটা দিব। রিটেন এক্সামটা দেওয়ার জন্য কিচ্ছু না, এই যে প্রশ্ন লেখা আছে, প্রশ্নের নিচে খালি জায়গা আছে, এখানে ছবি আপলোড দিব। কিভাবে? আমি খাতায় নরমাল যেভাবে পরীক্ষা দিতাম ওইভাবে খাতায় কালি দিয়ে সুন্দর করে লিখে গুছায় উত্তরটা দিব, দিয়ে ছবি তুলে আপলোড দিয়ে দিব, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নাই। তো খাতায় লিখে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা রাখাটা ডেফিনেটলি জরুরি, তা নাহলে তোমার তো রিটেনের প্র্যাকটিস হচ্ছে না। তাহলে আপলোড অ্যান্সার ইমেজ, এখানে আমি ক্লিক করলাম, করে হচ্ছে যে ইমেজের ব্যাপারটা যেটা, যে ওই প্রশ্নের যে উত্তরটা, ওই উত্তরটা আমি এখানে আপলোড করে দিলাম। তারপরে আমার তো একটা প্রশ্নের উত্তর হয়তো একাধিক পেজে উত্তর দিতে হবে, সো আমি একাধিক পেজ এভাবে আপলোড করে দিলাম। আমি একটা জুম করে দেখাই, এই যে এখানে হচ্ছে 1 নং প্রশ্ন উত্তর ক খ এইভাবে হচ্ছে উত্তরগুলো দেওয়া হচ্ছে। তো এইভাবে আমি একটার পর একটা ইমেজ আপলোড করতে পারি, সিরিয়াল ঠিক করতে পারি, ক্লিক এন্ড ড্র্যাগ করে বড় ছোট করে দেখতে পারি। কোনো একটা প্রশ্নের উত্তর মনোপুত না হলে আমি এটা ডিলিট করে দিতে পারি, ডিলিট করে ওইখানে হচ্ছে সঠিক ইমেজটা আবার আপলোড করতে পারি। ধরো অন্য একটা ইমেজ আমি আপলোড করলাম, এই যে মনে করো এইটা আমি আপলোড করলাম, বা এই যে এইটা, এই যে কোশ্চেন 1 কোশ্চেন 2, এই যে এগুলার অ্যান্সার যেগুলা, এগুলো আমি আপলোড করলাম, এগুলো আমি এখানে আপলোড করতে পারি। তো এইভাবে জাস্ট আপলোড করলেই হবে, ফাইলের সাইজ নিয়ে চিন্তা করতে হবে না, অলরেডি আপনা আপনি ডাউন সাইজ হয়ে আপলোড হয়। তো এরকম করে আমি একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো খেয়াল করবা অনেক সময় তোমার প্রশ্নে কিন্তু লেখা থাকে যে কয়টা উত্তর করতে হবে বা কয়টা উত্তর করতে হবে না। যেমন উপরে দেখো লেখা আছে মোট 4টি প্রশ্ন আছে, শিক্ষার্থীকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, তাহলে উত্তরের ছবি তুলে আপলোড দিতে হবে। সো তুমি এই 4টা প্রশ্নের জায়গায় 3টা দিতে হবে, তুমি যদি 4টাই দিয়ে ফেলো তাহলে তো তোমার খাতা বাতিল হয়ে যাবে, তা আমি তো ওই খাতাটা আসলে সিস্টেমে রাখতে পারবো না বা দেখতে পারবো না, বিকজ এটা রুল ভায়োলেট করে। সো এইরকম জিনিসগুলো একটু সতর্ক থাকবা, যে 4টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, তুমি কি 4টাই দিচ্ছ নাকি 3টা দিতে বলছে তুমি 3টা দিচ্ছ, এগুলো একটু মাথায় রাখো। তো যখন এই সাবজেক্টিভের খাতাটা আমি সাবমিট করে দিব, ইয়েস বাটনে ক্লিক করব, তখন দেখা যাবে যে হ্যাঁ এটার জন্য আমাকে একটা অ্যানালাইসিস রিপোর্ট দিবে। সে কিরকম, যতক্ষণ পর্যন্ত তোমার খাতাটা দেখা হয় নাই ততক্ষণ পর্যন্ত এইরকম লেখা থাকবে ইভ্যালুয়েশন পেন্ডিং, যে দেখো এই খাতাটা এখনো দেখা হয় নাই, এই খাতাটা এখনো খালি আছে, তুমি যেটা খালি ছবি তুলে পাঠাইছো তাই, টিচার এখনো দেখেন নাই। সো এইখানে আবার একটা কাহিনী আছে, যে যেদিন পরীক্ষা দিবা ওই দিনই রাত 10টার পরে স্যাম্পল অ্যান্সার দিয়ে দিবে,
যে কি লিখলে তুমি ফুল মার্ক পাইতে পারতা, এই ব্যাপারটা এখানে একটা স্যাম্পল অ্যান্সারের মধ্যে দেখানো থাকবে। তো আমি এবার হচ্ছে এখান থেকে আবার মাই রুটিনে ফেরত যাচ্ছি। ফেরত গিয়ে আমি তোমাদেরকে দেখাই যে খাতাটা যখন টিচার দেখে ফেরত পাঠাবে তখন জিনিসটা হচ্ছে দেখতে কেমন দেখা যায়, ওইটা আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। তো আমি এখানে চলে গেলাম, আবার অল কোর্সে চলে গেলাম, আপকামিং থেকে পাস্ট এক্সামে চলে গেলাম। পাস্ট মানে কি, যে পরীক্ষাগুলো আমি দিয়ে ফেলছি সেখানে চলে যাচ্ছি। তো আমি যে পরীক্ষাগুলো দিয়ে ফেলছি ওইখানে চলে গিয়ে আমি এটা দেখাইতে পারবো। তো ধরো এই যে ভিউ রেজাল্টে আমি ক্লিক করলাম, ভিউ রেজাল্টে ক্লিক করলে আমার এমসিকিউ কোনটা কি ছিল, কোনটা ঠিক কোনটা ভুল, এগুলো তো দেখাবেই। তার নিচে হচ্ছে যে আমি রিটেনটা দিছি, এই দেখো তোমাদেরকে যেটা বলতেছিলাম, এই যে রিটেনে স্ফেরোমিটার নিয়ে একটা প্রশ্ন ছিল। এইখানে যে দেখো প্রশ্নের উত্তরে ক খ গ ঘ কি লিখলে ফুল মার্ক পেতে পারতে, এটা কিন্তু অলরেডি খুব পরিষ্কার করে এখানে লিখে দেওয়া আছে যে এটা লিখলে তুমি ফুল মার্ক পাইতে পারতে। তার নিচে হচ্ছে তুমি যে প্রশ্নগুলো অ্যান্সার করছো সেগুলো দেখো টিচার লাল কালিতে দাগাদাগি করে তোমাকে নাম্বার দিছে, কোনটাতে ফুল মার্ক দিছে, কোনটাতে শূন্য দিছে, কেন দিছে এগুলো এখানে লিখে দেওয়া আছে যে এই কারণে শূন্য দেওয়া হয়েছে। এবং তোমরা নিশ্চয়ই খেয়াল করছো কোথাও কোথাও সবুজ কালি আছে। আবার এটা আবার কি, এটা হচ্ছে এর নিচে, এই খাতাটার নিচে একটা অপশন থাকে, সেটা হচ্ছে রিকোয়েস্ট ফর রিভিউ। রিকোয়েস্ট ফর রিভিউ, এই যে আমি এখানে ক্লিক করছি, দেখো রিকোয়েস্ট ফর রিভিউ মানে হচ্ছে তোমার যদি মনে হয় যে খাতার মূল্যায়নটা ঠিক হয় নাই, তুমি টিচারকে আবার পাঠাতে পারো খাতাটা। টিচার তখন আবার দেখে যখন ফেরত পাঠাবে তখন হচ্ছে এই সবুজ কালিতে দাগাদাগিটা দেখা যাবে। যেমন এখানে যে স্টুডেন্টের খাতাটা দেখা যাচ্ছে, ও রিভিউ করছিল কিন্তু লাভ হয় নাই। তার কারণ হচ্ছে যে এখানে ও ভুল লিখছিল, ভুল লেখার কারণে এটা ভুলটা এইভাবে ধরে তারপর হচ্ছে এই যে লম্ব দিক বরাবর যে হবে এটা সে উল্লেখ করে না, এই জন্য 0 পাইছে। সংজ্ঞা এবং সূত্র ভুল হয়েছে, এই জন্য কোনো নাম্বার দেওয়া হয় নাই। তো এই জিনিসগুলো টিচার আবার পাঠায় দেয়। এইখানেও ফিজিক্যালের চেয়ে বাড়তি সুবিধাটা কোথায়? তুমি তো বলতে পারো ভাইয়া ফিজিক্যালি পরীক্ষা দিলে তো টিচার আমাকে এভাবেই খাতা দেখে পাঠাবে, ফিজিক্যালিও তো আমি গিয়ে রিস্ক্রুটিনি করার জন্য আবেদন করতে পারি যে আমার খাতাটা দেখা ঠিক হয় নাই, ঠিক করে দেন। তো এরকম তো আবেদন করতেই পারে, তো তখনও তো টিচার খাতা দেখে দিবে। সুবিধাটা হচ্ছে এখন খাতাটার ডিজিটাল ভার্সন তোমার কাছে এবং টিচারের কাছে দুইজনের কাছেই থেকে গেল, যে কোনো সময় তুমি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবা। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে মাই রুটিন এটাতে গেলে পাস্ট এক্সাম অংশে গেলে, যে এক্সামে গিয়ে পাস্ট এক্সামের অংশে গেলে এটা আমি যে কোনো সময় খুঁজে পাবো। এই খাতাটা আমি যে কোনো সময় খুঁজে পাবো, আমার নিজে কিন্তু গুছায় রাখতে হচ্ছে না, কই রাখছি না রাখছি আমার মনে রাখতে হবে না, আমি এখান থেকে খুঁজে পাবো, যে কোনো সময় ভুলটাকে ধরে ফেলতে পারবো। তো এটা হচ্ছে আমাদের পরীক্ষার ব্যাপারটা। তো লাইভ এক্সামগুলো নির্দিষ্ট তারিখেই দিতে হয়, আর প্র্যাকটিস এক্সামগুলো এরপরে যে কোনো সময় দেওয়া যায়। এটা আমি একটু পরে রুটিন দেখানোর সময় ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিব রুটিনের মধ্যে গিয়ে। তো হ্যাঁ, এটা গেল শুধুমাত্র আমাদের। প্র্যাকটিস এক্সামে যে এমসিকিউ থাকে ওইটা একটু ক্লিয়ার বলে দিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে এটা এটা কিন্তু মাথায় রাখবা যে লাইভ এক্সামে হচ্ছে তোমার এমসিকিউ এবং রিটেন দুইটাই থাকে। এটা মনে করাই দেওয়ার জন্য সাগর ভাইকে ধন্যবাদ। প্র্যাকটিস এক্সামে কিন্তু শুধু এমসিকিউ থাকে, কারণ প্র্যাকটিস এক্সাম তুমি যতবার ইচ্ছা ততবারই দিতে পারবা। সো এতবার তো টিচার আসলে খাতা দেখবে না তুমি যতবার দাও। সো এই জন্য হচ্ছে ওইখানে শুধু এমসিকিউটা থাকে আর লাইভ এক্সামে রিটেন থাকে। সো তো এটা কিন্তু আটমোস্ট ইম্পর্টেন্সের সাথে নিবা যে লাইভ এক্সাম গুলা মিস করবা না, রিটেন রাতুল এক্সাম গুলা মিস করবা। রাতুল হ্যাঁ রাতুল শুনতে পাও? জি ভাই, শুনতে পাচ্ছি। ওই যে এমসিকিউ তে টাইম একটু কম থাকবে আর রিটেনের টাইম একটু বেশি থাকবে, এটা একটু বোঝাই বলে দাও ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, আমি রুটিন দেখানোর সময় এই জিনিসটা আবার মেনশন করে দিব, বাট এখন একটু বলে দিচ্ছি যে অ্যাকচুয়াল পরীক্ষার হলে তুমি এমসিকিউ দেওয়ার জন্য যে টাইমটুকু পাচ্ছ এখানে তার চেয়ে একটু টাইম কমানো। কেন কমানো? বিকজ সত্যি সত্যি তোমাকে একটা কালি দিয়ে একটা বৃত্ত ভরাট করতে হয়, তার জন্য কিছুটা সময় লাগে। তো সবগুলো বৃত্ত ভরাট করতে এভারেজ যে সময়টুকু লাগে ওই সময়টুকু এখানে কমানো, বিকজ তুমি এখানে ক্লিক করলেই বৃত্ত ভরাট হয়ে যায়। তাতে হবে কি, তোমার সত্যিকার সিচুয়েশনটা সিমুলেট হবে। সত্যি সত্যি তুমি পরীক্ষার হলে গিয়ে যে সময়টুকু পাবা ওইটাই তুমি এখানে প্রশ্নের উত্তর করার জন্য পাবা, ভাবনা চিন্তা করার জন্য পাবা। ওই বৃত্ত ভরাট করার সময়টুকু এখান থেকে মাইনাস করে দেওয়া। দ্বিতীয়ত, তোমার যে সিকিউ বা তোমার যে রিটেন এক্সামটা সেগুলোর জন্য টাইম একটু বাড়ায় দেওয়া। কেন বাড়ায় দেওয়া? কারণ পরীক্ষার হলে তোমাকে শুধু লিখতে হয়, ছবি তুলে আপলোড দিতে হয় না। এখানে যেহেতু ছবি তুলে আপলোড দিতে হচ্ছে, ওই সময়টুকু এখানে একটু বাড়তি যোগ করে নেওয়া বা বাড়তি ধরে নেওয়া, তাতে তুমি এক্স্যাক্টলি পরীক্ষায় আসলে উত্তর করার জন্য যে সময়টুকু পাচ্ছ এখানেও আসলে তাই পাচ্ছ। সো এগুলো চিন্তা ভাবনা করেই করা, যাতে তোমার ওই পরীক্ষার হলে গিয়ে অন্যথা ফিল না হয় যে আরে আমি তো বেশি সময় পাইতাম এখন আমার কাছে কম সময় মনে হচ্ছে কেন। এই ডিলেমাটায় যাতে তুমি না পড়ো এই জন্য এটা কিন্তু কেয়ারফুলি ক্রাফটেড এই টাইমটা। সো এইটুকু আমি তো পরীক্ষার ব্যাপারে বললাম আর ক্লাসের ব্যাপারে বললাম।
আমরা একটা কাজ করতে পারি, আমরা আবার আমাদের যে মূল স্লাইডটা ছিল আমরা স্লাইডে আবার ফিরে যেতে হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম লিটন ভাইয়া। ভাইয়া আমার ওই যে স্ক্রিন শেয়ার করার ওই ইয়েটা চলে গেছে, আমাকে একটু দিলে স্ক্রিনটা শেয়ার হবে। আচ্ছা ভাই, দিচ্ছি ভাই। হ্যাঁ, চলে এসছে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো আমি যেটা বলছিলাম ওইখানে আবার ফিরে আসি, যে আমাদের ক্লাস এবং পরীক্ষাগুলো কেমন এটা তোমরা নিশ্চয়ই একটা আইডিয়া পেয়ে গেছো। সো এইটুকু পর্যন্ত আমরা বললাম যে অনলাইন এক্সাম এটা যে অফলাইনের চেয়েও গুছানো হইতে পারে বা কার্যকরী হইতে পারে সেটার একটা গ্লিম্পস আমরা এখানে দেখলাম। তো এতক্ষণ যা যা দেখলা তার ভিত্তিতে হচ্ছে বলো যে অনলাইনের যে ক্লাস পরীক্ষা এই ব্যাপারটা হচ্ছে তোমাদের কাছে কেমন লাগলো সবকিছু মিলায়ে, নট জাস্ট ক্লাস, নট জাস্ট পরীক্ষা, এবং নট জাস্ট ওই পরীক্ষা বা ক্লাসের পার্টটুকু, ওভারঅল যে সিস্টেমটা, এফিসিয়েন্সিটা বা মেথোডোলজি গুলা, এই জিনিসগুলো নিয়ে একটু বলো। তো এখানে আমি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে অনেকেই অ্যান্সার দিচ্ছে যে চমৎকার কিংবা ভালো, আর মোটামুটির পাল্লাটাও আছে অল্প কিছু, আর সন্তোষজনক নয়ও হচ্ছে আমি কাউকে কাউকে দেখতে পাচ্ছি। তো মোটামুটি বা সন্তোষজনক নয় আগের মতোই তোমরা শুরুতে আমাদের ওভারঅল সার্ভিস নিয়ে যেভাবে সাজেশনটা দিছিলা ওইরকম করে তোমরা এখানে কিছু সাজেশন দিতে পারো স্পেসিফিক্যালি ক্লাস এবং পরীক্ষার ব্যাপারে, যে কি করলে আরো ইমপ্রুভ করা পসিবল। বিকজ শেষ পর্যন্ত জিনিসটা কিন্তু তোমাদের জন্যই, তোমরা এই জিনিসটাকে ইউজ করবা, তোমরা এই জিনিসটাকে হচ্ছে কাজে লাগাবা, তোমাদের ভালোর জন্যই হচ্ছে জিনিসটাকে আরো এফিশিয়েন্ট করা দরকার। কাজে এখানে তোমাদের যদি কোনো গঠনমূলক কোনো সাজেশন থাকে, যেই সাজেশনটা কাজে লাগাতে পারলে তোমাদের জন্য সার্ভিসটা আরো এফিশিয়েন্ট হবে, আরো বেটার হবে, ওই জায়গাটাতে তোমরা হচ্ছে আমাদেরকে হেল্প করতে পারো, তোমাদের মতামতটা একটু গুছিয়ে বলতে পারো, তাহলে হচ্ছে আমরা ওইখান থেকে কিছু সাজেশন পাবো। আর প্যানেলিস্ট ভাইয়াদেরকেও বলবো যে ভাইয়ারা যদি একটু সতর্কভাবে মার্ক করে রাখেন যে এই ব্যাপারে পরীক্ষা এবং ক্লাসের ব্যাপারে বাড়তি আরো কি কি সাজেশন আমরা পাচ্ছি। তবে সোফার তোমাদের রেসপন্স খুবই ভালো, আমি দেখতে পাচ্ছি চমৎকার এবং ভালোর পর্যায়টাই বেশি, 51 এবং 36%। তো ধন্যবাদ তোমাদেরকে। তো এরপরে আমরা হচ্ছে আরেকটু সামনে আগাবো। আর আপাতত এই পলটা যেহেতু 80% এর উপরে অ্যান্সার দেওয়া হয়ে গিয়েছে, এই পলটা আমি ক্লোজ করে এর রেজাল্টটা হচ্ছে সবার সাথে শেয়ার করে দিচ্ছি তোমাদের দেখার জন্য। এই হচ্ছে ব্যাপার। তো থ্যাংক ইউ তোমাদেরকে অ্যাক্টিভলি সাপোর্ট দেওয়ার জন্য এবং হেল্প করার জন্য। আর সাজেশন তো তোমরা দিচ্ছই, সেই সাজেশনগুলো আমরা ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করব। তো প্রথম পর্বে বিষয়ভিত্তিক পর্যাপ্ত সংখ্যক ক্লাস এবং পরীক্ষা যেটা আমরা বলেছিলাম, এখানে দেখো বিভিন্ন বিষয়ের জন্য যে ক্লাসের সংখ্যাগুলা এবং যথারীতি প্রত্যেকটা ক্লাসের উপরে তার পরের দিন কিন্তু একটা করে পরীক্ষা থাকবে, তো এই বিষয়টা কিন্তু এখানে হচ্ছে উল্লেখ করে দেওয়া। তাহলে সর্বমোট 50টা ক্লাস এবং 50টা পরীক্ষা, এইভাবে এত বিস্তারিত মডেল টেস্ট প্রোগ্রাম আসলে আমাদের আগে কখনোই ছিল না।
যেহেতু এবার হচ্ছে ক্লাস এবং পরীক্ষা হ্যান্ড ইন হ্যান্ড, তো এবার হচ্ছে প্রোগ্রামটা খুবই ইলাবোরেট এবং খুবই থরো, যাতে তোমাদের মধ্যে যারা যারা মনে করো যে আমি তো অনেকদিন থেকে পড়াশোনা থেকে ডিটাচড, আমি যদি হচ্ছে এখন পড়াশোনা শুরু করি হয়তো নিজে অতটা গুছিয়ে নিতে পারবো না, সো এই গুছানোর কাজটা কিন্তু এখানে অলরেডি করে দেওয়া। তোমার জাস্ট কি করতে হবে, জাস্ট পার্সোনাল ডিসিপ্লিন মেইনটেইন করে তোমাকে এটা সুন্দরভাবে শুধু ফলো করতে হবে। তুমি জাস্ট এটা ফলো করবে, তাতেই হচ্ছে দেখবা তোমার বেশিরভাগ সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি। তো বিস্তারিত রুটিনে যাচ্ছি আমি আমি ওয়েবসাইট থেকে রুটিনটা আবার দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো, আমি ওয়েবসাইটে ঢুকে রুটিনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কোত্থেকে রুটিনটা খুঁজে পাবে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখন কোথায় আছি, আমি আছি হচ্ছে উদ্ভাসের যে হোম পেজ, এখানে udbhas.com, এই যে হোম পেজ অ্যাকচুয়ালি এইটা udbhas.com, প্রোগ্রাম সমূহ ও রুটিন, এখানে ক্লিক করলে এই পেজটা আসবে। তার মধ্যে নিচে আমি এইচএসসি 2021 রিভিশন প্লাস মডেল টেস্ট, এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে নিচে নামলেই প্রথম পর্বের যে রুটিন এটা পেয়ে যাব, সবুজ কালারে দেখা যাচ্ছে, এখানে বাটনটাতে ক্লিক করলে আমি রুটিনটা পেয়ে যাব। তো প্রথম পর্ব আগামীকালকেই শুরু, 20 নভেম্বর এটা। তো এখানে কোর্স ফি, তারপর হচ্ছে ক্লাসের সময়, এগুলো সব উল্লেখ করা, যেমন বাংলা ভার্সনের জন্য সকাল 8টা, 10:30, 2:15 এরকম টাইম, সন্ধ্যা 7:15টাও আছে। ইংলিশ ভার্সনের জন্য হচ্ছে বিকাল 5:45টায়। আর পরীক্ষাগুলো যেগুলো কথা আমি বলেছিলাম সেগুলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত দেওয়া যাবে। তো রাত 8টায় কিন্তু ক্লোজিং টাইম, তার মানে এরপরে কিন্তু তুমি পরীক্ষাটা দিতে পারবে না, এর মধ্যে দিয়ে শেষ করতে হবে, সেটা হচ্ছে ক্লোজিং টাইম। প্রথম পর্বের যে কোর্স ফি 7000, তো 30 নভেম্বর পর্যন্ত 1000 টাকা ছাড়। আর অনলাইন পেমেন্টের মাধ্যমে যে ভর্তি হওয়া যায় এটা আমি একটু পরে তোমাদেরকে আবার দেখিয়ে দিব। তো নিচে এই যে রুটিনটা দেওয়া, এখানে একটু খেয়াল করে দেখো, এখানে শিক্ষার্থীদের অধ্যায় ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য প্রতিটি পরীক্ষার আগের দিন উক্ত সিলেবাসের উপর রিভিশন ক্লাস অনুষ্ঠিত হবে, এটা একটু খেয়াল করো। এখানে আমি এটা একটু জুম করে দেখাই, এই যে আমি একটু জুম করলাম, দেখো তোমার বাংলা প্রথম পত্রের যে প্রথম পরীক্ষাটা সেটা 21 তারিখ, কিন্তু সো 21 তারিখ তো পরীক্ষা, তাহলে এর ক্লাসটা হবে কবে, তার আগের দিন, তার মানে 20 তারিখ। ব্যাকরণের উপরে যে পরীক্ষাটা বাংলা দ্বিতীয় পত্রের প্রথম পরীক্ষাটা এটা 23 তারিখে, তার মানে এটার ক্লাস হবে কবে, তার আগের দিন 22 তারিখ। তার পাশেই দেখো পরীক্ষার ধরন এবং পূর্ণমান দেওয়া, কোনটাতে বহু নির্বাচনী এক সেট তাতে 30 মার্ক, সৃজনশীল এক সেট 30 মার্ক, আবার কোনটাতে রচনামূলক এক সেট 50 মার্ক, আবার পরেরটাতে রচনামূলক এক সেট 40 মার্ক। পাশে আবার টাইমটাও উল্লেখ করে দেওয়া যে কোনটার জন্য তুমি কতটুকু করে টাইম পাচ্ছ পরীক্ষাটা দিয়ে ছবি সহ আপলোড করার জন্য। তো এইভাবে পুরো জিনিসটা তোমার যে 50টা ক্লাস এবং পরীক্ষা এটা এখানে কিন্তু বিস্তারিত দেওয়া। তো এটা বেশ লম্বা একটা জার্নি, কালকে থেকে শুরু হতে যাচ্ছে, তোমার একেবারে ফুল সিলেবাস এখানে কমপ্লিট করে তারপরে হচ্ছে এটা শেষ হবে। তো এখানে আপাতত হচ্ছে 28/2 পর্যন্ত দেওয়া। আমরা তো যেহেতু এখনো জানি না যে পরীক্ষা তোমাদের অ্যাকচুয়ালি কত তারিখে হবে, তো সেই পরীক্ষার আগে যাতে তোমার একেবারে কমপ্লিট ফুল সিলেবাসটা শেষ হয় সেটা মাথায় রেখে হচ্ছে এই রুটিনটা এইভাবে করা। তোমার কোনো চ্যাপ্টার বাদ থাকবে না, এখানে কোনো টপিক বাদ থাকবে না, সবটুকুই তুমি পরে পরে পরীক্ষা দিয়ে দিয়ে আগাবে। আর অনলাইন ক্লাস এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তো আমি বললামই, আর প্র্যাকটিক্যাল কিছু টিপস দিলাম যে তুমি মোবাইল ডাটা কিনে রাখতে পারো, কারো যদি সুযোগ থাকে তুমি ওয়াইফাইটাকে ইউপিএস এ কানেক্ট করে রাখো, যাতে কারেন্ট চলে গেলেও তোমার ওয়াইফাইটা থাকে। তুমি হচ্ছে ল্যাপটপ বা মোবাইল থেকে পরীক্ষা দিলে ফুল চার্জ দিয়ে শুরু করো, বা যদি পিসি থেকে পরীক্ষা দাও হয়তো কোনোভাবে ব্যাকআপ পাওয়ারের ব্যবস্থা রাখতে হবে। এগুলো একটু প্র্যাকটিক্যাল জিনিসগুলো এগুলো মাথায় রাখতে হবে। তার নিচে হচ্ছে উদ্ভাসের বিভিন্ন শাখার ফোন নাম্বার গুলো দেওয়া। তো এই ফোন নাম্বারগুলো তোমাকে হেল্প করবে কিভাবে, যখনই কোনো সমস্যায় পড়বে, যখনই কোনো কোয়ারি থাকবে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ইস্যু হোক বা একাডেমিক কোনো ইস্যু হোক, তোমার নিয়ারেস্ট ব্রাঞ্চে তুমি ফোন দিয়ে একটু সময় এবং ধৈর্য নিয়ে কথা বলে সেটা সলভ করে নেওয়ার চেষ্টা করবে। তো এইটা হচ্ছে তোমার রুটিনের ব্যাপারটা। এইবার আমি রুটিন থেকে আবার আমাদের ওই ক্লাসটাতে চলে যাব, বা হচ্ছে আমাদের যে পোর্টালটা ছিল যেখান থেকে আমরা হচ্ছে ইয়েগুলো দেখতাম সেখানে চলে যাব। তো এইখানে আমাকে আবার লগ ইন করতে হবে, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। লগ ইন করে তারপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি যে আমরা তো রুটিনটা তো দেখলাম, এই রুটিনের মধ্যে যা যা দেখার আমি দেখে ফেলেছি। এইবার ওই অনলাইনে কিভাবে কোর্স অ্যাড করতে হয় সেই ব্যাপারটা আমরা একটু দেখব। তো সেটা দেখার জন্য আমাদেরকে আবার লগ ইন করতে হবে। তো আমি ইতিমধ্যে
লগ ইন করে নিয়েছি, তো আমি ওখানে যাই। কোর্সেসের আন্ডারে গিয়ে মাই কোর্স কিংবা অ্যাড নিউ কোর্স, এখানে তুমি যেতে পারো, গিয়ে তুমি যে অ্যাভেলেবল কোর্সগুলো দেখতে পাবে। সো আমি যেহেতু অলরেডি এইচএসসি রিভিশন 2021 এটা নিয়ে ফেলেছি, তাই নতুন অ্যাড করা কোর্সের মধ্যে এটা দেখাবে না। সো আমি অন্য একটা কোর্স অ্যাড করে দেখিয়ে দিচ্ছি, যেমন এইচএসসি আইসিটি প্রোগ্রাম, এটা আমি এনরোল করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমি এনরোল নাও বাটনে ক্লিক করলাম, আমি আমার ভার্সন সিলেক্ট করলাম, আমি ব্রাঞ্চ সিলেক্ট করলাম, ব্যাচ ডে সিলেক্ট করলাম, ব্যাচ টাইম সিলেক্ট করলাম, ব্যাচের নেম সিলেক্ট করলাম। এগুলো ড্রপ ডাউন মেনু থেকে আমি সিলেক্ট করতে পারবো। যেই কোর্সটা নিতে চাই সেই কোর্সটা সিলেক্ট করব, টোটাল পেয়েবল অ্যামাউন্ট দেখাবে, নেক্সট বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে, পেমেন্টের অ্যামাউন্টটা দেখাচ্ছে। এরপর আমি যে কোনো ভাবে পে করতে পারি। আমি বিকাশের ট্রানজেকশন আইডি, ওয়েব পেমেন্ট, নগদ, রকেট, কার্ডস এগুলোর মাধ্যমে পে করতে পারি। যেমন আমি যদি আই এগ্রি দিয়ে ট্রানজেকশন আইডিটা সিলেক্ট করি, তাহলে সবচেয়ে সহজ, আমি উদ্ভাসের যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার, ওইখানে টাকাটা পাঠাবো কিভাবে, আমি মোবাইল থেকে *247# ডায়াল করব, পেমেন্ট অপশন 4 সিলেক্ট করব, উদ্ভাসের মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিব, তারপরে টাকার অ্যামাউন্টটা উল্লেখ করব, তারপর অবশ্যই মনে করে আমার রেফারেন্সে কি দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে কাউন্টার নাম্বার 1 দিব, পিন নাম্বার দিয়ে কনফার্ম করব, তারপরে টাকাটা দেওয়া হয়ে যাবে। হয়ে গেলে এসএমএস এ একটা ট্রানজেকশন আইডি আসবে, সেই ট্রানজেকশন আইডিটা এরপরে আমি এখানে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আমার সম্পূর্ণ পেমেন্ট প্রসিডিউরটা কমপ্লিট হবে। এইভাবে আমরা করতে পারি, এটা অন স্ক্রিন যে নির্দেশনা এটা ফলো করলেই চলবে। আবার যদি বিকাশ ওয়েব পেমেন্টের মাধ্যমে করতে চাই তাও করতে পারবো। তোমরা তো এখন অনেকেই বিকাশের মাধ্যমে অনেক কেনাকাটা করো বা অনলাইন পেমেন্ট করো, সেই সিস্টেমটাই। এখানে তোমার নিজের যে পার্সোনাল নাম্বারটা সেটা দিতে হয়, তারপর ওটিপি দিয়ে কনফার্ম করতে হয়, টাকার অ্যামাউন্ট এবং পিন দিয়ে কেনাকাটাটা কমপ্লিট করতে হয়। এখানেও এক্স্যাক্টলি সেই একই সিস্টেম। তো এইভাবে তোমরা বিকাশে পে করতে পারো। নগদ বা রকেটটাও আসলে একই রকম সিস্টেম। সো যে কোনো ভাবে তুমি কোর্স অ্যাড করতে পারো, অ্যাড করে হচ্ছে এই প্রসেসটা কমপ্লিট করতে পারো। তো এটা আমরা দেখলাম। তো এখান থেকে আমরা আবার হচ্ছে আমাদের মেইন স্লাইডে চলে যাই। পেমেন্টের প্রসেসটা আমি একটু বলে দিলাম। তাও যদি কারো কোনো প্রবলেম হয়, তোমরা সরাসরি ব্রাঞ্চে ফোন দিতে পারো, কিংবা ইভেন ব্রাঞ্চে গিয়েও ভর্তি হতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তো ভর্তি সংক্রান্ত তথ্য যেগুলো, যে প্রথম পর্বের যে কোর্স ফি 7000, কমন ডিসকাউন্ট 30 নভেম্বর পর্যন্ত তো সবার জন্য থাকবে, এটা বর্ধিত করে দেওয়া সবার রিকোয়েস্টের প্রেক্ষিতে। আর প্রিভিয়াস স্টুডেন্ট যারা উদ্ভাসের কোনো না কোনো প্রোগ্রামে কোনো না কোনো সময় ভর্তি ছিলে, তাদের জন্য আরো 1000 টাকা বাড়তি ডিসকাউন্ট থাকবে। এটাও 30 নভেম্বর পর্যন্ত টাইম লিমিটেশনটা বাড়ানো হয়েছে। তো পাসওয়ার্ড সেট করার পদ্ধতি ভর্তি, এটা অবশ্য আমি আগে একবার দেখিয়ে দিয়েছিলাম, তো আমি আবার একটু সবাইকে মেনশন করে দেই বা মনে করিয়ে দেই। সেটা হচ্ছে এই যে, আমি লগ আউট করলেই দেখতে পাবো, এই দেখো এইটা। সো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে এরপরে আমাকে যেখানে পাসওয়ার্ডটা চাইবে, ওইখানে জাস্ট নিচে ওই ফরগট পাসওয়ার্ড বাটনটাই ক্লিক করতে হবে। ক্লিক করে আমি শুরুতে যেভাবে দেখিয়েছিলাম রেজিস্ট্রেশন নাম্বার এবং ফোন নাম্বার দিলেই তোমার এই জিনিসটা আবার অটোমেটিক্যালি চলে আসবে। তুমি তখন এখানে পাসওয়ার্ড সেট করে নিতে পারবে। এছাড়াও যারা হচ্ছে অংশটুকু মিস করেছো বা মনে নেই, তাদের জন্য বলে দিচ্ছি, উদ্ভাসন মেশ শিক্ষা পরিবারের যে ইউটিউব চ্যানেল, এখানে হচ্ছে ক্লাসে জয়েন করার পদ্ধতি, লগ ইন করার পদ্ধতি, রেজিস্ট্রেশন করার পদ্ধতি, ক্লাস এবং পরীক্ষা কিভাবে দিতে হয়, সেই সব কিছুর উপরে টিউটোরিয়াল তৈরি করা আছে, ওইখান থেকেও তুমি দেখে নিতে পারবে। ইউটিউবে ঢুকে উদ্ভাসন মেশ শিক্ষা পরিবার লিখে সার্চ দিলেই আসলে হবে। তো ওইখান থেকে তুমি ব্যাপারটা দেখে নিতে পারবে। এই যে আমি এই চ্যানেলটার কথা বলছিলাম, www.youtube.com/udbhasunmesh, কিংবা ইউটিউবে ঢুকে উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার লিখে তুমি সার্চ দাও, তাহলেও পেয়ে যাবে। আর এইচএসসি 2021 পরীক্ষার্থীদের কিছু কমন জিজ্ঞাসা, এই ব্যাপারটাই আমি এখন চলে আসি। যদি যে কলেজের সিলেবাস এখনো শেষ হয়নি, সেক্ষেত্রে এই পর্ব কতটুকু উপকারে আসবে। দেখো, এই পুরো পর্বটা কিন্তু সেলফ কন্টেইনড, তার মানে এই পর্বের মধ্যেই সবগুলো টপিকের উপরে ক্লাস আছে, সবগুলো টপিকের উপরে বোর্ড পরীক্ষার অ্যানালাইসিস, মানে রিভিশন ক্লাস, অ্যানালাইসিস, প্লাস সবগুলো টপিকের বা সবগুলো চ্যাপ্টারের উপরে পরীক্ষা। তো এটা যেহেতু সেলফ কন্টেইনড, এইটার জন্য তোমাকে কিন্তু বাড়তি করে আলাদা করে চিন্তা করতে হবে না। এখানে রুটিন মাফিক তুমি যদি ক্লাস করো এবং পরীক্ষাগুলো দাও, অটোমেটিক্যালি তোমার সিলেবাস শেষ করার দায়িত্বটা কিন্তু এই প্রোগ্রামটা নিয়ে নিচ্ছে। তোমাকে শুধু সিনসিয়ারলি ফলো করতে হবে। সো ওই ক্ষেত্রে এটা সেলফ কন্টেইনড বলে তোমার আসলে কোনো চিন্তা নেই।
দ্বিতীয়ত, কলেজের অনলাইন পরীক্ষার সাথে উদ্ভাসের রুটিন মিলে গেলে কি করণীয়? কোনোই অসুবিধা নেই। কলেজের পরীক্ষা তো নির্দিষ্ট টাইমে দিতে হয়। উদ্ভাসের পরীক্ষাটা হচ্ছে তোমার সারাদিন সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে যে কোনো সময় দিতে হয়। তুমি কলেজের টাইমটুকু বাদ দিয়ে অন্য যে কোনো সময় দিয়ে ফেলতে পারবে। ক্লাসের জন্য যদি কলেজের সাথে ক্লাস হয়, অনেকগুলো ব্যাচ টাইম অ্যাভেলেবল, তুমি যে কোনো একটা ব্যাচ টাইম সুবিধা মতো নিয়ে নাও। তারপরেও যদি কোনো ক্লাসে যে অন্যান্য দিন তুমি ক্লাস করতে পারো, হয়তো একদিন 2 দিন সমস্যা হয়, সেই একদিন 2 দিন যদি তুমি চেঞ্জ করে নিতে চাও, কোনো সমস্যা নেই। তুমি ক্লাসের ভিডিওটা এইচএসসি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত উদ্ভাসের সিস্টেমে অ্যাভেলেবল থাকবে, তুমি সেখান থেকে দেখে নিতে পারবে, অসুবিধা হবে না। প্রোগ্রামটা শুধু অনলাইনেই চলবে কিনা নাকি ইন ব্রাঞ্চে হবে? আপাতত প্রোগ্রামটা অনলাইনেই চলবে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, ফিজিক্যালি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি পাবে এবং আমরা নিশ্চিত করতে পারবো যে তোমাদের জন্য আমরা একটা সিকিউরড এনভায়রনমেন্ট দিতে পারবো। যেমন ধরা যাক হয়তো আমরা শুধু মডেল টেস্ট প্রোগ্রামটা যেটা, সেটাকে ধরো ফিজিক্যালি লঞ্চ করলাম, যখন হচ্ছে আমরা ফিজিক্যালি কার্যক্রম চালানোর অনুমতি পাচ্ছি এবং তোমাদের জন্য একটা সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পারছি, হয়তো তখন দেখা যাবে যে বেঞ্চের 2 কোণায় 2 জন বসে নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা পরীক্ষার হলের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিলাম, এরকম হতে পারে। আদারওয়াইজ যতদিন পর্যন্ত লকডাউন থাকবে কিংবা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি বহাল থাকবে বা খোলা হবে না, ততদিন পর্যন্ত অনলাইনে প্রোগ্রামটা চলবে। আর যদি সবকিছু খুলে যায়ও, অনলাইন প্রোগ্রামটা কিন্তু বন্ধ হবে না, অনলাইন প্রোগ্রামটা কিন্তু চলমান থাকবে। যেমন অনেকেরই এরকম হতেই পারে যে ফিজিক্যাল প্রোগ্রাম চালু করলেও অনেকের জন্য হয়তো এসে পরীক্ষা দিয়ে যাওয়াটা রিস্কি কিংবা অসুবিধার ব্যাপার, সে তখন চাইলে বাসা থেকে এই পরীক্ষাটা কন্টিনিউ করতে পারবে বা দিতে পারবে। সো অনলাইন প্রোগ্রামটা কিন্তু থাকবে, আর ইন ব্রাঞ্চটা শর্ত সাপেক্ষে। আর যারা 100% ক্লাস এবং পরীক্ষায় উপস্থিত থাকবে, তাদের সবার জন্য কমন একটা সম্মাননা থাকবে। সো 100% ক্লাস এবং পরীক্ষায় তুমি অংশগ্রহণ করা মানে আমরা অলরেডি নিশ্চিত যে হ্যাঁ, তুমি খুবই ডিসিপ্লিন, তুমি অলরেডি সুন্দর করে ধৈর্য ধরে নিয়ম মাফিক সবগুলো ক্লাস করেছো, সবগুলো পরীক্ষা দিয়েছো। সো আশা করাই যায় যে তুমি একটা ভালো রেজাল্ট করবে। তো সেই ব্যাপারটাকে একটা স্বীকৃতি জানানোর জন্য বা একটা অ্যাকনোলেজমেন্ট হিসেবে সবার জন্য একটা কমন সম্মাননা থাকবে। আর এই ব্যাপারটা তো আমরা সবসময় বলি যে লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে, এবং এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাসও করি। এই জন্যই হচ্ছে আমরা এই কথাটা বারে বারে বলি। আর সবার জন্য 100% ক্লাস পরীক্ষা যারা দিবে তাদের জন্য সম্মাননার কথাটা তো আগেই বলেছি। তো আমি ইন দা মিন টাইম একটু আমাদের প্যানেলিস্ট ভাইয়াদেরকে জিজ্ঞেস করে নিতে চাচ্ছি যে ভাইয়ারা এরকম এর বাইরে, কমন প্রশ্নগুলোর বাইরে আরো কিছু নোটিস করেছেন কিনা, যেগুলোর উত্তর হয়তো আমরা এই ভয়েস দিয়ে দিয়ে দিতে পারি বা অনলাইনে দিয়ে দিতে পারি। সাগর ভাই কিংবা লেবু ভাইয়া যদি কোনো প্রশ্ন মার্ক করে থাকেন, চাইলে ভাইয়ারা উল্লেখ করতে পারেন। একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করছে যে প্র্যাকটিস এক্সামে কি মানে সেম প্রশ্নই থাকবে না আচ্ছা, কিভাবে হবে? বুঝতে পেরেছি ভাইয়া, খুবই খুবই লেজিট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্র্যাকটিস এক্সামে একই প্রশ্ন থাকবে কিনা। তোমরা যে ক্লাসগুলো বা এই রিভিশন ক্লাসগুলো করবে তার ঠিক পরের দিন যে পরীক্ষাগুলো দিবে, সেইটাতে তো তোমার এমসিকিউ এবং রিটেন দুইটাই থাকবে, আর প্র্যাকটিসে শুধু এমসিকিউ থাকবে। তো সেই পরীক্ষাগুলোতে হুবহু একই রকম প্রশ্ন কিন্তু থাকবে না, একই সিলেবাস বা একই টপিক, বাট ভিন্ন সেটের প্রশ্ন আসবে তোমার। ভিন্ন সেটের প্রশ্ন বলতে ওইখানে কিছু কিছু প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে, কিছু কিছু প্রশ্ন যদি আগের সেটের সাথে দুই একটা প্রশ্ন মিলেও যায়, সেগুলোর উত্তরগুলো আবার চেঞ্জ করে দেওয়া হবে, এইভাবে। তো সত্যি সত্যি যাতে তুমি একটা বাড়তি প্র্যাকটিস করতে পারো, এইভাবে দেওয়া হবে। তো ভাইয়া আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, দু একজন যদি হ্যান্ড রাইজ নিতাম তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা, আমি এই মুহূর্তে আগে থেকে তুলে রাখা হাতগুলো নামিয়ে নিচ্ছি। এখন নতুন করে যারা হাত তুলবে আমি তাদেরকে সুযোগ দিচ্ছি। যেমন মোহাম্মদ মিজানুর রহমান, আমি তার হাত তোলা দেখতে পাচ্ছি, আমি মাইক্রোফোনটা অ্যালাউ করে দিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমাদের ডেমো যে এক্সাম গুলো দিব, এক্সাম গুলো কি মার্ক কি আমাদের সেন্ড করা হবে এসএমএস এর মাধ্যমে? ডেমো এক্সামটা জাস্ট হচ্ছে মানে ডেমনস্ট্রেশন পারপাসে। আচ্ছা ভাই, এটা আমরা মেইন পরীক্ষা দেওয়ার আগে কি ডেমো এক্সাম দিতে পারবো? এখন কিন্তু ডেমো এক্সাম গুলো অলরেডি অ্যাভেইলেবল, সো এখন চাইলে দিয়ে দেওয়া যাবে। কালকে পর্যন্ত দেওয়া যাবে, হ্যাঁ কালকে রাত 10টা আগামীকাল পর্যন্ত। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। হুম।
আচ্ছা, এরপরেই আমি দেখতে পাচ্ছি আরো অনেকে হাত তুলে রেখেছো, যেমন মাকতুম মারজানা, তোমার হাত তোলা দেখতে পাচ্ছি আমি, তো আমি মাইক্রোফোনটা অ্যালাউ করে দিলাম। এরপরে মোহাম্মদ সাইফুল্লাহ আল নোমান, আমি মাইক্রোফোনটা অ্যালাউ করে দিলাম। তো মারজানা এবং নোমান দুজনের মাইক্রোফোন অ্যালাউ করে দিলাম। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নোমান। ভাইয়া। মানে বিষয় হচ্ছে আমি তো তামিরুল মিল্লাতে পড়ি, আর উত্তরায় অনলাইন ফিজিক্যাল ক্লাস করতাম। পরে সেকেন্ড ইয়ারের সম্পূর্ণ ক্লাসটাই কি বলে অনলাইনে করছি। কিন্তু ভাই আমাদের যে মাদ্রাসার যে সাবজেক্ট গুলো, যে কোরআন হাদিস আরবি ফিকহা, এগুলা কি নেওয়া যায় কিনা? এগুলো তো আমাদের মাদ্রাসায় ক্লাস হয়েছে, কিন্তু আমি অনলাইনে একটা ক্লাসও করিনি। কারণ আমি তো এখানে পিছনে পড়ছি, অনেকটাই পিছিয়ে পড়ে গেছি। আচ্ছা, এটা অবশ্য আমাদের এই মুহূর্তে কোর্স প্ল্যানের মধ্যে নাই, তবে প্যানেলিস্ট ভাইয়ারা হয়তো আমাদেরকে একটু আইডিয়া দিতে পারবেন যে এই বিষয়ে আমাদের ইমিডিয়েট কোনো পরিকল্পনা আছে কিনা। ভাইয়ারা যদি আমাদের ভাইয়া তামিরুল মিল্লাতের একটা ব্যাচই ছিল, যে আমরা উত্তরায় ক্লাস করতাম, মানে একটা ব্যাচই ছিল উত্তরা ব্রাঞ্চে। এখন আমরা তো অনেকেই এরকম জড়িত আছি উদ্ভাসের সাথে, আমরা অনেকেই ক্লাস করি নাই বা বাসায় ছিলাম। এখন তো এটা একটু সমস্যা হয়ে গেছে। আমি বুঝতে পারছি। বিষয়টা আমরা নোট করে রাখলাম, কথা বলে ইনশাল্লাহ জানাই দিব। রাতুল ভাইয়া, আমাদের এটা প্ল্যানিং এ নাই। হ্যাঁ, আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ মানে সায়েন্সের যে বিষয়গুলোর সাথে পুরা ইন্টারের যে কোর্সের যে সাবজেক্ট গুলো আছে, এর বাইরে আসলে আমাদের প্ল্যানিং এ নাই। আর ওইটা আমাদের সম্ভব হবে না। ওর নিজের মতো করে প্রস্তুতি নিয়ে নেওয়া ভালো হবে, কারণ সময় যেহেতু সামনে খুব অল্প, ওর মাদ্রাসার ক্লাসও যেহেতু ও করে নাই, ও নিজের মতো করে চাইলে এগুলা অ্যারেঞ্জ করে নিয়ে ক্লাস করে নেওয়া আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, তার মানে এই মুহূর্তে এটা আমাদের প্ল্যানিং এর মধ্যে নাই। এই মুহূর্তেও নাই, আমাদের পরেও এইটা আমাদের প্ল্যানিং এ নাই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে আমরা অদূর ভবিষ্যতে যে করব এটা আমরা এখনো নিশ্চয়তা দিতে পারছি না আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এরপরে আমি আরো হাত তোলা দেখতে পাচ্ছি, মোহাম্মদ সালেহিন ইসলাম। ভাইয়া বলতেছি যে আমাদের বোর্ড পরীক্ষার যে প্রশ্নের উত্তরগুলো দিতে চাইছিলেন, তা ওইটা আমরা কিভাবে পিডিএফটা ডাউনলোড করব? আচ্ছা, হ্যাঁ সাগর ভাই, এই ব্যাপারে একটু যদি হচ্ছে আলোকপাত করেন। ওই যে স্টাডি ম্যাটেরিয়ালস আপনি যেখানে দেখালেন না, ওখানে মানে ওটার নিচেই ডাউনলোড থাকবে। বাটন থাকবে, ওটা আচ্ছা ক্লিক করে নেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই যে আমি স্টাডি ম্যাটেরিয়ালস যেটা দেখিয়েছিলাম ওইটা নিচেই থাকবে আসলে। ওটা কি আমরা ক্লাসের পর পাবো নাকি হচ্ছে গিয়ে এখনই পাবো? ক্লাসের পর। ও আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। এরপরে আমি আরেকটু নিচের দিকে দেখতে পাচ্ছি আরো কয়েকজন হাত তুলে রেখেছো, যেমন জুনায়েদ হাত তুলে রেখেছিলে, আমি জুনায়েদের মাইক্রোফোনটা অ্যালাউ করে দিচ্ছি। তারপর ফারিহা ফারজানা, মাইক্রোফোনটা আমি অ্যালাউ করে দিচ্ছি। হ্যাঁ, কথা বলতে পারো জুনায়েদ। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, বলছিলাম যে আমাদের যে এক্সামটা হবে তার উপর যদি সলভ ক্লাস হতো, যে হ্যাঁ, তাহলে আমাদের একটু ভালো হতো। আচ্ছা সাগর ভাই, এই প্রোগ্রামের জন্য কি আলাদা করে সলভ ক্লাস আছে? সলভ ক্লাস ভাইয়া নাই, তবে অ্যানালাইসিস রিপোর্টটা খুব সুন্দর করে দেওয়া আছে। ওইটা মানে সলভ করলেই ম্যাক্সিমাম কভার হয়ে যাবে আর কি। সলভ তোমরা সুন্দর করে অলরেডি দেওয়া কিন্তু আছে। দেখেছো যে ওই প্রত্যেকটা প্রশ্নের নিচে সলিউশন, সলিউশন জি হিন্ট জি এবং রিটেনের বেলায় কিন্তু পুরো উত্তরটাই করে দেওয়া, যে কি লিখলে ফুল মার্ক পাওয়া যেত। সো এর বাইরে আসলে খুব বেশি দরকার পড়বে না। জি ভাইয়া। থ্যাংক ইউ। ফারিহা বলতে পারো এখন। ভাইয়া আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ফারিহা, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসলে আমি এর আগের চতুর্থ পর্বটাও করেছিলাম, তো ওখানে পরীক্ষা দেওয়ার সময় আমি আসলে ল্যাপটপ থেকে এনরোল করেছিলাম। তো ওখানে দেখা যায় যে মানে রিটেন পরীক্ষাগুলোর ক্ষেত্রে না মানে ছবিটা আপলোড দেওয়ার সমস্যা হয়ে যায় ল্যাপটপ থেকে। তো আমি কি দুটা ডিভাইস থেকে একসাথে এনরোল মানে লগ ইন করে ক্লাস পরীক্ষাটা দিতে পারি? অ্যাকচুয়ালি দুইটা থেকে একসাথে করা যায় না, একটাতে লগ ইন করলে আরেকটা থেকে লগ আউট হয়ে যায়। আহ, তাহলে হ্যাঁ, মানে এটা সিকিউরিটির জন্য সমস্যা নাই, ও যে ছবি আপলোড দেওয়ার সময় ও মোবাইল থেকে আপলোড দিয়ে দিতে পারবে। হ্যাঁ, মানে মোবাইল থেকে আপলোড দিতে পারবা,
সেক্ষেত্রে তোমার ওই ল্যাপটপ থেকে তখন লগ আউট হয়ে যাবে, আবার তুমি ল্যাপটপে চাইলে ফিরে আসতে পারবা। মানে তাতে তোমার পরীক্ষার জন্য বাড়তি করে টাইম কাটা যাবে না কিন্তু, বা পরীক্ষাটা বাতিল হয়ে যাবে না, তুমি দিতে পারবা। মানে ভাইয়া আমি যদি মানে ল্যাপটপে পরীক্ষা দিতে দিতে যদি মোবাইল থেকে লগ ইন করে হচ্ছে ছবিটা আপলোড দেই, কোনো সমস্যা তারপর নেই, এখানে কোনো সমস্যা নেই। এখানে মোবাইল থেকে লগ আউট করে কি আমি আবার ল্যাপটপে ইন করলে আমার টাইমটা কি সেমই থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে যেইভাবে টাইম চলতেছিল ওইভাবেই চলতে থাকবে। ও আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল এরকম যে মানে আমাদের তো 8টা থেকে 8টা পর্যন্ত পরীক্ষা হবে, তো আমি যদি 7:30টায় শুরু করি বা মানে কিভাবে এই ছবি কতক্ষণের মধ্যে আপলোড দিয়ে দিতে হবে, এটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। মানে 8টা থেকে 8টা যেটা বলা, এই রাত 8টাটা হচ্ছে ক্লোজিং টাইম। আমার যদি 2 ঘন্টার পরীক্ষা হয়, সাপোজ কথার কথা আমার 2 ঘন্টার একটা পরীক্ষা, আমি কিন্তু 7টায় পরীক্ষা শুরু করলে আসলে 8টায় পরীক্ষাটা অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে, এবং ওই মুহূর্তে যা যা ছবি আপলোড করা ওই অবস্থায় খাতাটা জমা হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমাকে শুরু করতে হবে যতটুকু টাইম, ওইটা আগে ধরে রেখে তারপর ওইখান থেকে শুরু করতে হবে। রাতুল ভাইয়া, হ্যাঁ ভাইয়া। একটা কোশ্চেন ছিল আপনার কাছে, ওই যে মানে এইচএসসি মডেল টেস্টের এই পরীক্ষা ক্লাসগুলা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কি কোনো উপকারে আসবে কিনা আপনার কাছে আর জানতে চাইছি, ডেফিনেটলি আসবে, তার কারণ একটু হচ্ছে বিস্তারিত জানতে চাইছি। জি একটু হ্যাঁ বলে হ্যাঁ দেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের তো আসলে সিলেবাস সেম। সো আমি যদি এখন বিস্তারিতভাবে প্রত্যেকটা টপিক খুঁটিনাটি পড়ি, ডেফিনেটলি আমার অ্যাডমিশন টেস্টে একটা বাড়তি হেল্প করবেই। আচ্ছা ভাইয়ারা, তাহলে আর যদি কোনো হ্যাঁ, আমাদের কাছে আর উল্লেখযোগ্য, কোনো প্রশ্ন না, যে হ্যাঁ প্রশ্নগুলো হ্যাঁ আছে ভাই ওগুলো আমাদের ওই টিম মেম্বার যে ভাইয়ারা আছে সব ওইগুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমরা। তো নামাজের যেহেতু টাইম হয়ে গেছে, অনেকে হ্যাঁ হ্যাঁ, লিখতেছে, তো ভাইয়া শেষ করতে পারেন। আচ্ছা ভাইয়া, তাহলে তো সবার সাথে আজকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হলোই। সবার জন্য হচ্ছে দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে, যাতে সবাই নিজেদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটাকে ভালো মতো নিতে পারো তোমরা। আর তোমার যেই অ্যাকচুয়াল যে রেজাল্টটা তুমি ডিজার্ভ করো, তোমার প্রস্তুতি এবং তোমার যে ক্যাপাবিলিটি তার বেসিসে। তো আশা করি সবাই সবার ক্যাপাবিলিটি অনুযায়ী রেজাল্ট পাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনা রইল। আল্লাহ হাফেজ।